আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। আমি এফসিপিএস পার্ট অন করেছি মেডিসিন অ্যান্ড এন্ডোক্রাইনোলজিতে, অ্যান্ড এমআরসিপি পার্ট অন করেছি। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। তো আজকে আমাদের রেসপিরেটরি সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম, তার ভিতরে রেসপিরেটরি অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে প্রেজেন্টিং প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে। আজকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মেইন কিছু ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের টপিকের ভিতরে আছে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এর সাথে আছে আমাদের ইনফেকশন এন্ড টিউমার অফ দা রেসপিরেটরি সিস্টেম। তো আজকের যে তিনটা টপিকস, এই তিনটা টপিকস থেকে লিস্ট 3 থেকে 4টা কোশ্চেন পরীক্ষায় মাস্ট থাকেই। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। প্রথমেই আমরা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ভিতরে আমাদের দুইটা ইম্পর্টেন্ট যে ডিজিজ, একটা হচ্ছে অ্যাজমা এন্ড সিওপিডি, এর পাশাপাশি ব্রঙ্কিয়াকটিসিস। এই তিনটা কোশ্চেন বা টপিকস থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। তো খুব আমাদের এফসিপিএস কিন্তু এখন এমআরসিপির মতো কিছু স্টেরিও টাইপ কোশ্চেন আছে যে সেম প্যাটার্নে প্রতি বছর কোশ্চেন করে। যখন নিউমোনিয়া পড়বো তখন আমরা এই জিনিসটা আরো ভালোভাবে দেখবো, কিংবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। একদম স্টেরিওটাইপ কিছু প্যাটার্ন আছে যেটা এমআরসিপি তে ফলো করা হয়, সেই প্যাটার্নটা কিন্তু এখন এফসিপিএস এও ফলো করা হয়, স্পেশালি এসবি এর ক্ষেত্রে। সো আমরা যদি একটু টেকনিক্যালি এই প্যাটার্নটা ফলো করে পড়তে পারি, আমাদের জন্য এসবি এগুলো কারেক্ট করা একদম ইজি হয়ে যাবে। পাশাপাশি আমাদের এমসিকিউ তেও জিনিসগুলো হেল্প করবে। তো প্রথমে আসি আমরা অ্যাজমাতে। তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা কম বেশি অ্যাজমা নামের সাথে পরিচিত। ইভেন আমরা ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং ইন্টার্ন লাইফে প্রচুর অ্যাজমা পেশেন্ট ডিল করে আসছি। তো অ্যাজমা পেশেন্টের মেইন প্যাথোফিজিওলজিটা কোথায় হয়? এখানে একটা জিনিস আমাদের ডেফিনেশন আছে, আমাদের ডেফিনেশন খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট না। এখানে মেইনলি যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে হচ্ছে আমাদের এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি বা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। যে জিনিসটা কি করতেছে, আমাদের রিকারেন্ট এপিসোড অফ হুইজিং, ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস এন্ড কাফিং, এই 4টা সিমটম প্রডিউস করতেছে। বাট এটা মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে আমাদের এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি অর হাইপার রেসপন্সিভনেস। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে এখান থেকে। তো এখানেও আমাদের প্যাথোফিজিওলজির ভিতরে আমাদের প্রথম লাইনটা একটু দরকার, যেটা হচ্ছে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি। বাকি লাইনগুলো আমাদের খুব বেশি না পড়লেও সমস্যা নেই, আমরা 1-2 বার রিডিং দিব। বাট আমাদের প্যাথোফিজিওলজির মেইন পয়েন্টটা হচ্ছে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি। আমরা যদি ক্লিনিক্যাল ফিচার্সে চলে আসি, আমাদের টিপিক্যাল সিমটমস দেখেন এখানে খুব ভালো করে হাইলাইট করা আছে: রিকারেন্ট এপিসোডস অফ হুইজিং, চেস্ট টাইটনেস, ব্রেথলেসনেস এন্ড কাফ। বাট আমাদের পরীক্ষায় যেটা হয় এমসিকিউতে, আপনাদের এখানে চেস্ট টাইটনেস এর জায়গায় চেস্ট পেইন দিয়ে দিবে। সো এই জিনিসটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে, চেস্ট টাইটনেস, এখানে চেস্ট পেইন এর কথা কিন্তু কোথাও বলা নেই। ঠিক আছে। তো ক্লাসিক্যাল কিছু প্রিসিপিটেন্টস আছে যেটা হচ্ছে আমাদের অ্যাজমাকে এক্সাজারবেট করে বা এটাকে অ্যাগ্রাভেট করে। তার ভিতরে একটা হচ্ছে এক্সারসাইজ, পার্টিকুলারলি ইন কোল্ড ওয়েদার। যেমন এখন আমাদের শীতকাল, এই শীতকালে আমরা হসপিটালে কিন্তু প্রচুর অ্যাজমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি। এছাড়া কিছু আছে অ্যাটোপি থাকে এর সাথে রিলেটেড, যেমন সাসপেক্টেড এয়ারবর্ন অ্যালার্জেন, পলুটেন্টস, ডাস্ট। এছাড়া কিছু ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাজমা অ্যাটাক হয় বা অ্যাজমার যে এক্সাজারবেশন হয় বা আমরা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলি, এটার এক্সাজারবেশনটা হয় কিন্তু মেইনলি ভাইরাল ইনফেকশন দ্বারা। আর আমাদের সিওপিডির যে সিওপিডির এক্সাজারবেশনটা হয় হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা। এখানে কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা, অ্যাজমার ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন এন্ড আমাদের সিওপিডির ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো এই দুইটা জিনিস আমরা একটু মাথায় রাখবো। এছাড়া আমাদের আরেকটা ডিজিজ আছে যেটাকে আমরা বলি
ইওসিনোফিলিক গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যাংজাইটিস, যেটা আগে আমাদের শার্গ স্ট্রস সিনড্রোম নামে পরিচিত ছিল। এই ডিজিজের সাথে আমাদের অ্যাজমার একটা রিলেশন আছে। অ্যাজমা সিওপিডির পার্থক্য আমরা কিভাবে করি, এই কোশ্চেনটা আমরা একদম থার্ড ইয়ার থেকে পড়ে থাকি সবাই। তো এখানে দেখেন কিছু কথা বলা আছে, যেমন একটা কথা বলা আছে, অ্যাজমা characteristically displays a diurnal pattern with symptoms and lung function being worse in the early morning. আমরা এর আগে একটা বক্স পড়ছিলাম যেটা হচ্ছে কাফের বিভিন্ন কজ নিয়ে, সেখানে কিন্তু বলা ছিল যে অ্যাজমাটা আমাদের অ্যাগ্রাভেট করে হচ্ছে নাইটে বা আর্লি মর্নিং, যেটাই থাকুক, এখানে আছে আর্লি মর্নিং। তো আমাকে একজন বলেন তো, এই অ্যাজমা বা সিওপিডি এগুলো কেন নাইটে এক্সাজারবেট করে বা নাইটে কেন বাড়ে? একজন একটু আমাকে বলেন। এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের নাইটে কি হয়, নাইটে তো আমরা সবাই ঘুমাই বা ডিউরিং স্লিপ আমাদের অটোনমিক সিস্টেমের কোন জিনিসটা বেশি প্রিডোমিনেন্ট থাকে বলেন তো, সিম্প্যাথেটিক নাকি প্যারাসিম্প্যাথেটিক? ডিউরিং স্লিপ সিম্প্যাথেটিক ডমিনেন্ট থাকে নাকি প্যারাসিম্প্যাথেটিক? প্যারাসিম্প্যাথেটিক। ভেরি গুড। তাহলে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক কাজ কি? প্যারাসিম্প্যাথেটিক কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, আমরা সবাই জানি। আর সিম্প্যাথেটিক কি করে? ব্রঙ্কো ডাইলেটেশন করে। তাহলে এটা একটা আমাদের ওয়ান অফ দ্য মেইন কজ, যে রাতের বেলা আমাদের কি হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। এছাড়া আমাদের ন্যাচারাল কিছু ইনফ্লামেটরি মেডিয়েটর আছে যেগুলো হচ্ছে রাতে কমে যায়, যেমন কর্টিসল। কর্টিসল কিন্তু আমাদের মর্নিং এ রিলিজ হওয়া শুরু করে, এবার রাতের দিকে আমাদের কর্টিসলটা কমে যায়, সবচেয়ে কম সিক্রেশন থাকে রাতে। তাছাড়া আরো একটা যদি আমরা বলি, যেটা হচ্ছে পশ্চুরাল ইফেক্ট। যেমন আমাদের রাতের বেলা কি হয়, আমরা তো শুয়ে থাকি, আমাদের মিউকোসিলিয়ারের যে ক্লিয়ারেন্স, এই জিনিসটা কিন্তু রাতের বেলা সম্ভব না, আমরা যেহেতু শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। তো দেখা যাচ্ছে ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের রাতের দিকে বা হচ্ছে আর্লি মর্নিং এ অ্যাজমা বা সিওপিডি এই জিনিসগুলো হচ্ছে অ্যাগ্রাভেট বেশি করে। যাই হোক, এছাড়া আমাদের আরেক ধরনের অ্যাজমা আছে যেটাকে আমরা বলি হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। সেখানে কি হয়, আমাদের সেখানে হচ্ছে কাফটাই প্রিডমিনেন্ট সিমটম থাকে, সেটাকে আমরা বলতেছি কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। আমাদের কিছু ড্রাগস আছে যেটা হচ্ছে অ্যাজমা এটাকে প্রিসিপিটেট করতে পারে। যেমন এখানে কিছু ড্রাগের নাম দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। যেমন বিটা অ্যাড্রিনো রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা বিটা ব্লকার, যেটা কি করে আমাদের ব্রঙ্কোস্পাজমকে ইনডিউস করে। এছাড়া অ্যাসপিরিন, এনএসএডস, ঠিক আছে, এইসব ড্রাগ। এছাড়া ওসিপিও কিন্তু এটা করতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে, কোলিনার্জিক এজেন্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন, বেটেল নাটস। তো এই ড্রাগ গুলো আমাদের অ্যাজমাকে অ্যাগ্রাভেট করতে পারে। তো এখান থেকে এগুলো এসবিএ বা এমসিকিউ হিসেবে আসতে পারে। এখন ডায়াগনোসিস করবো কিভাবে আমরা একটা অ্যাজমা পেশেন্ট বা একটা পেশেন্টকে যখন অ্যাজমা সাসপেক্ট করব? আমরা পড়েছিলাম এর আগে রেসপিরেটরি ফাংশন টেস্টে একটা পরীক্ষার নাম পড়ছিলাম না, আপনারা সবাই গত ক্লাসে যারা ছিলেন তারা তো অবশ্যই দেখছেন। পালমোনারি ফাংশন টেস্ট আমরা দেখছিলাম গত ক্লাসে, সেখানে আমরা একটা কি দেখছিলাম, স্পাইরোমেট্রি। যেখানে আমরা কি দেখি, সেখানে আমরা মেনলি FEV1 অ্যান্ড FVC এই দুইটা জিনিস দেখি, এটা রেশিও দেখি আর কি, আরো অনেক কিছু দেখি। বাট এই দুইটা রেশিও দিয়ে আমরা কি করি, অবস্ট্রাকটিভ নাকি রেস্ট্রিকটিভ এই দুইটা আলাদা করি ফার্স্টে। তো যখন FEV1 আর FVC রেশিও কি হয় আমাদের লেস দেন 0.7 বা 70%-এর কম হয়, তখন আমরা বলি যে এটা অবস্ট্রাকটিভ ডিজিজ, তাই তো? তো অবস্ট্রাকটিভ ডিজিজ আমরা এখানে পাইলাম, ঠিক আছে, বাট আমাদের কি অবস্ট্রাকটিভ ডিজিজ কয়টা আছে? কয়েকটা আছে, স্পেশালি অ্যাজমা সিওপিডি এই দুইটার ভিতরে আমাদের বেশি ঝামেলা হয়। এছাড়া আরো কিছু আছে, ব্রঙ্কিটিসিস। তো যাই হোক, তো আমাদের ফার্স্টে আমরা স্পাইরোমেট্রি করে রেশিও দেখে আমরা বুঝলাম হচ্ছে এটা অবস্ট্রাকটিভ ডিজিজ।
তাহলে এখন এটা আমাদের অ্যাজমাও হতে পারে, সিওপিডিও হতে পারে। এখন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো এই দুইটার ভিতরে, কেউ একজন বলেন। এটা তো হচ্ছে তাহলে আমাদের কি হিস্ট্রি। করবো? হ্যাঁ, হ্যাঁ, অ্যাজমা তো ভাইয়া যে রিভার্সেবল, অ্যাজমা রিভার্সেবল, আর সিওপিডি তো ওই যে মানে ব্রোঙ্কোডাইলেটর দিলে অ্যাজমা রিভার্স সিমটম ইয়ে হবে, রিভার্স করবে। হ্যাঁ, 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 ভেরি গুড, আর ভেরি গুড। তো সিওপিডি একটা হচ্ছে আমরা, মানে হ্যাঁ, 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 ঠিক আছে, এটাই মেইন। তারপরে আমরা কিছুটা হিস্ট্রি থেকে কিছুটা আইডিয়া পাই। একটা হচ্ছে পেশেন্টের অ্যাজমা সাধারণত কি হয়, চাইল্ডহুড থেকেই থাকে অনেকের, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর সিওপিডি তো অ্যাডাল্টহুডের একটা রোগ, এটা তো সাধারণত ইউজুয়ালি আমরা চাইল্ডহুডে সিওপিডি এক্সপেক্ট করি না। সেকেন্ড কথা হচ্ছে আমরা স্মোকিং এর হিস্ট্রি দেখতে পারি। ঠিক আছে, সো সো হিস্ট্রি বা পেশেন্টের পেশেন্ট দেখেও অনেক সময় আইডিয়া করা যায় যে অ্যাজমা নাকি সিওপিডি। কিভাবে আইডিয়া করা যায়? যেমন দেখা যায় অ্যাজমা পেশেন্ট গুলো কি করে, অনেক সময় এরা স্টেরয়েড খায়, দেখা যাচ্ছে এরা একটু মানে হেলদি থাকে, হ্যাঁ, গোল্টু গাল্টু থাকে। আর সিওপিডি পেশেন্ট দেখা গেছে স্পেশালি যদি হয়, এমফাইসেমা হয়, সেক্ষেত্রে এইসব পেশেন্টরা কি থাকে, একদম লিন অ্যান্ড থিন থাকে, তাই না, মাসেল ওয়াস্টিং হয় এখানে। এভাবে কিছুটা আইডিয়া করা যায়। এছাড়া স্পেসিফিক ভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ব্রোঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, যেটা এটা করে হচ্ছে আমরা আলাদা করতে পারি। তো এখানে অ্যাজমার ক্ষেত্রে কি হবে, রিভার্সিবল হবে। আর সিওপিডির ক্ষেত্রে রিভার্সিবল হবে না, ঠিক আছে। আরো একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে আমাদের এক্সেল নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, ফ্র্যাকশনাল এক্সেলড নাইট্রিক অক্সাইড। এটা দেখেও আমরা হচ্ছে কিছুটা আইডিয়া করতে পারি। যদি এটা মোর দেন অ্যাডাল্টের ক্ষেত্রে 50 হয়, সেক্ষেত্রে আমরা বলি যে মেবি এজমা। আর যদি লেস হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিওপিডি। তো দেখেন এখানে আমাদের একটা বক্স দেয়া আছে, এই বক্সটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যেগুলো আমরা বলতেছিলাম সেটাই, একটা হচ্ছে FEV1 equal or more than 12% increase following administration of bronchodilator। ঠিক আছে, এটা দেখলাম, অর ট্রায়াল অফ গ্লুকোকর্টিকয়েডস। এছাড়া 20 more than 20% diurnal variation on more than or equal 3 days in a week for 2 weeks peak expiratory flow diary, or equal or more than 15% decrease after 6 minutes of exercise। ঠিক আছে, তাইলে এখানে দেখেন ক্লিনিক্যাল হিস্ট্রির সাথে এখানের যে কোনো দুটো হলেই আমার হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারবো অ্যাজমা। অ্যাজমা থেকে আমাদের যেটা মেইন আসে সেটা হচ্ছে, এর পরবর্তীতে আমরা আসতেছি স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্টের ভিতরে দেখেন, আমরা যারা 23rd এডিশন পড়ছিলাম ওইখানের সাথে এখানে কিন্তু একটু পার্থক্য আছে। সামনে তো 25th তো চলে আসতেছে। তো আমাদের আগে গাইডলাইনে বা নাইস গাইডলাইন বলেন বা অন্যান্য যে গাইডলাইন আছে সেখানে কিন্তু আসলে ফার্স্ট লাইন ড্রাগ বলা আছে কিন্তু আপনার হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। কিন্তু আমাদের ডেভিডসন 23rd-এও সেটাই ছিল। বাট আমাদের 24th এডিশনে কিন্তু আমাদের ইনিশিয়াল থেরাপি বলা হয়েছে যে লো ডোজ ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস। আমাদের পরীক্ষার জন্য আমাদের এইটাই হচ্ছে, আমাদের SBI আসলে এটাই আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ইনিশিয়াল থেরাপি হচ্ছে লো ডোজ ইনহেলড গ্লুকোকর্টিকয়েড। এখানে আপনার অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়, লো ডোজের জায়গায় মিডিয়াম হাই ডোজ দিতে পারে, ইনহেলড জায়গায় ওরাল দিতে পারে, ঠিক আছে, এভাবে চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়। সো এই জিনিসগুলো আমার একটু খেয়াল করে পড়তে হবে। তাহলে লো ডোজ ইনহেলড গ্লুকোকর্টিকয়েড হচ্ছে আমাদের ইনিশিয়াল থেরাপি। এরপরে হচ্ছে অ্যাড অন থেরাপি। অ্যাড অন থেরাপি কোনটা? অ্যাড অন থেরাপি হচ্ছে লাবা, মানে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। ঠিক আছে, লাবা। আপনার এখানে পরীক্ষা এমন হইতে পারে যে আপনার লাবা না বলে লাবার একটা এক্সাম্পল দিয়ে দিল, ঠিক আছে, এরকমও কিন্তু হইতে পারে। তো আপনাকে ওইভাবে এক্সাম্পল সহ মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এডিশনাল অ্যাড অন। প্রথমে হচ্ছে ইনিশিয়াল অ্যাড অন লাবা, এরপর হচ্ছে এডিশনাল অ্যাড অনের ভিতরে আমরা কি করতে পারি, দেখেন এখানে আছে। এটা আমরা যদি ফিগারটায় চলে যাই তাহলে আরো ভালো বোঝা যায়, ফিগার আছে এই যে, ঠিক আছে। তো আমাদের রেগুলার থেরাপি হচ্ছে লোডোস ICS, ইনিশিয়াল অ্যাড হচ্ছে লাভা, অ্যাড হচ্ছে এডিশনাল থেরাপি হচ্ছে আমাদের কি করি তখন আমরা, এই যে আমাদের যে ICS টা ছিল এটা ডোজটাকে ইনক্রিজ করি টু মিডিয়াম ডোজ, অর আমরা কি করতে পারি লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, খুবই আমাদের পছন্দের একটা ড্রাগ মন্টেলুকাস্ট, এটা আমরা ইউজ করতে পারি। বাট যদি এটাতেও রেসপন্স না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
লাভাটাকে আমরা কি করবো সেক্ষেত্রে? কনসিডার বসে স্টপিং দ্য লাভা। এর পরবর্তীতে যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে স্পেশালিস্টের কাছে রেফার করা, ঠিক আছে? আমাদের প্রথম কাজ হচ্ছে লোডস আইসিএস। এরপরে আমাদের বলা হয় যে আইসিএস এর সাথে আমাদের যে ইনিশিয়াল অ্যাড অন লাভা, এটাকে বলা হয় যে মার্ট থেরাপি। হ্যাঁ, মার্ট মার্ট মানে কি? মেইনটেনেন্স এন্ড রিলিভার থেরাপি। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে আইসিএস প্লাস হচ্ছে লাভা, এই দুইটাকে বলা হচ্ছে মার্ট থেরাপি। ঠিক আছে, তো এটাতে কন্ট্রোল না হলে আমরা হচ্ছে এই আইসিএস এর ডোজ বাড়াবো, মিডিয়াম ডোজ, অথবা একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাড করতে পারি। তো এটি হচ্ছে আমাদের স্ট্রিপ ওয়াইজ ম্যানেজমেন্ট অফ ল। বাট এটা আমাদের ডেভিডসনই এরকম আছে, বাট এটা কিন্তু আপনি জিনা গাইডলাইন বলেন বা নাইস গাইডলাইন বলেন, ওখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে। যাই হোক, আমরা সেগুলোর দিকে না যাই, সেগুলো আমি বলতেও চাই না, তাহলে এলোমেলো হয়ে যাবে। বাট আমরা ডেভিডসনটাই ফলো করবো আমাদের এফসিপিএস পরীক্ষার জন্য। So, আমাদের আদার্স যে গাইডলাইন গুলো আছে ওগুলো আপাতত আমাদের ফলো করার দরকার নাই। এটার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বক্সটা। এই অ্যাজমা টপিক্স এর ভিতরে এই বক্সটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন আমি অ্যাজমা থেকে একটা জিনিস পড়তে চাই, তাহলে হচ্ছে এই 17.22 এই বক্সটা। এই বক্সটা থেকে অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার, এখনো এক দুইটা সেশন মানে একটা সেশন পর পরই আসে এখান থেকে কোশ্চেন। এখান থেকে কোশ্চেন এমসিকিউ আসে, এসবিও আসে। এমসিকিউ অনেক সময় বেশি আসে, যেমন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার যে এখানে 4টা পয়েন্ট আছে এটা থেকে এমসিকিউ দেয়, ট্রু ফলস। অথবা লাইফ থ্রেটেনিং ফিচার্স এখান থেকে দেয়। হ্যাঁ, এই দুইটা থেকে কমনলি আমাদের কোশ্চেন আসে। এফসিবিএস অনেকবার আসছে, অনেকবার। সো এখানে কি কি ভুল হয় আমি সেই জিনিসটা একটু বলি। সো দেখে মনে হচ্ছে ইজি, যেমন হয়, যেমন এখানে পিএফ 33 to 50% প্রেডিক্টেড, এটা মোটামুটি সময় আমরা পারি। ঝামেলা হয় হার্ট রেট অ্যান্ড রেসপিরেটরি রেটে, এই দুইটা একটু আমাদের গোলমাল লাগে। যেমন একটা জিনিস খেয়াল করেন, এখানে রেসপিরেটরি রেট আছে দেন অর ইকুয়াল 25 ব্রেথ পার মিনিট। এটার সাথে কোথায় ঝামেলা লাগে সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে আমাদের যে কার্ভ 65 স্কোর আছে, ওখানে কিন্তু রেসপিরেটরি রেট আছে 30, মোর দ্যান 30। ঠিক আছে, তো এই দুইটা আমাদের পরীক্ষার সময় অনেক সময় একটু এলোমেলো লাগে, যেটা আমি মানে প্র্যাকটিক্যালি দেখছি অনেকে এটা ভুল করে। সো এটা আপনারা একটু পড়ার সময় এভাবে খেয়াল করে পড়বেন, তাহলে আশা করি আর ভুল হবে না। সো রেসপিরেটরি রেট আমরা অ্যাজমার ক্ষেত্রে মনে রাখবো এখানে 25 ইকুয়াল আর মোর দেন 25 ব্রেথ পার মিনিট। আর কার্ভ 65 এ সেখানে আছে 30। আর হার্ট রেট যেটা, এটা হচ্ছে এখানে 110 বিটস পার মিনিট ইকুয়াল মোর দেন 110। সো এই জিনিসটা একটু চেঞ্জ করে দিতে পারে পরীক্ষার হলে, 100 দিতে পারে বা 115 দিতে পারে বা 120 দিতে পারে। এই যে দুইটা জিনিস একটু আমরা খেয়াল করবো। আর একটা হচ্ছে ইনএবিলিটি টু কমপ্লিট সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ। তো এই প্রথমটা লাস্টেরটা ইউজুয়ালি আমাদের মনে থাকে, বাকি দুইটা একটু এলোমেলো হয়ে যায়। এটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ফিচার। এরপর আছে লাইফ থ্রেটেনিং অ্যাজমার ফিচার কি। তো এখানে দেখেন, এখানে একটা জিনিস যেটা সবসময় ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে আমরা লাইফ থ্রেটেনিং অ্যাজমার ক্ষেত্রে আমরা সবাই মনে করি কি এখানে হচ্ছে রেজড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড থাকবে। বাট এটা কিন্তু নর্মালও হইতে পারে, এই জিনিসটা আমাদের পরীক্ষার সময় মাথায় থাকে না, অথবা আমরা পড়ার সময় খেয়াল করি না। সো আপনার যদি এমসিকিউ আসে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে এখানে তিন চারটা দিয়ে দেয়, সাথে হচ্ছে নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেয়। বাট আমরা নর্মাল দিলে আমরা সবাই ধরি এটা তো নর্মাল হওয়ার কথা না, যেহেতু লাইফ থ্রেটেনিং অ্যাজমা, এখানে হয়তো বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি হবে। সো এটা আমাদের মিস্টেক হয়ে যায়, এটা আমরা দেখা যায় তখন ফলস দেখাই আসি। বাট এখানে কিন্তু নর্মালও হতে পারে অথবা হচ্ছে রেস্ট হইতে পারে। বাকি যে জিনিসগুলো আছে, পিএফ এখানে ছিল 33 থেকে 50, এখানে হচ্ছে লেস দ্যান 30। তারপর এগুলো খুব একটা ভুল হয় না এখানে। সাইলেন্ট চেস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন। এছাড়া সাইনোসিস, ফিবল রেসপিরেটরি ইফোর্ট, ব্র্যাডিকার্ডিয়া, অর ব্র্যাডিকার্ডিয়ার জায়গায় আপনার হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া দিতে পারে, ঠিক আছে, পরীক্ষার হলে। তো ট্র্যাকিকার্ডিয়া দিলে অনেক সময় কনফিউজড হয়ে যাবে। হাইপোটেনশন, এক্সর্শন, ডেলিরিয়াম এন্ড কোমা, এগুলো সাধারণত খুব একটা বেশি আমাদের সমস্যা হয় না। সো এখানে স্পেশালি মনে রাখবেন এই যে ব্র্যাডিকার্ডিয়া, এটা চেঞ্জ করে দিতে পারে পরীক্ষা হলে। এছাড়া নর্মাল অর রেজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা জিনিস আমাদের একটু স্পেশালি খেয়াল রাখতে হবে। এছাড়া একটা জিনিস আছে সেটা হচ্ছে নিয়ার ফাটাল অ্যাজমা। তো নিয়ার ফাটাল অ্যাজমার ক্ষেত্রে কিন্তু পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ রেজড হবে, ঠিক আছে। এই দুইটা একটু গোলমাল লাগে, যে লাইফ থ্রেটেনিং অ্যাজমাতে আমাদের পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড নর্মালও থাকতে পারে, রেজডও থাকতে পারে। বাট ইন নিয়ার ফাটাল অ্যাজমা পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ আপনার হচ্ছে রেজ থাকবে।
এন্ড এইসব পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি লাগে, মেকানিক্যাল ভেন্টিলেশন দরকার হয়, বা এটা ম্যান্ডেটরি না, লাগতেও পারে নাও লাগতে পারে, এন্ড অর দেওয়া আছে, ঠিক আছে। সো মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। তো এই বক্সটা যেটা বললাম আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই টপিকসটার ভিতরে। তো আমরা এই ফিচার গুলো একটু খেয়াল করে সবাই পড়বো, পরীক্ষার হলে কিন্তু এটা এমসিকিউ তে অনেকবার আসছে, অনেকবার। এরপরে আসেন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ম্যানেজমেন্ট। আমরা তো একটু আগে পড়ছিলাম যেটা, ওটা হচ্ছে স্টাবল, এটা হচ্ছে স্টাবল অ্যাজমার ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলি। হ্যাঁ, যখন হচ্ছে আমাদের এক্সাজারবেশন, এক্সাজারবেশন তো আসলে আমরা অ্যাজমার ক্ষেত্রে বলি না খুব একটা, আমরা সিওপিডি এর ক্ষেত্রে এক্সাজারবেশন বলি, আর অ্যাজমার ক্ষেত্রে বলি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তো এখানে কয়েকটা জিনিস আছে আমাদের সাধারণত এসবি তে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে এখানে অক্সিজেন, এবং আমাদের টার্গেট হচ্ছে এখানে 94 to 98%। এই জিনিসটা একটু মনে রাখবেন যে আমাদের টার্গেট অক্সিজেন স্যাচুরেশন ইন কেস অফ অ্যাজমা হচ্ছে 94 to 98। একজন বলেন তো আমাদের সিওপিডি এর ক্ষেত্রে টার্গেট অক্সিজেন কত? 88 to 92। হুম হুম। কত? 88 থেকে 92। ওকে ওকে, এনিওয়ান? ভাই যেটা বলছেন ওভারঅল ঠিকই আছে, এবার একটু আর একটু অ্যাড করা যায়, সেটা হচ্ছে আমরা যদি এবিজি করতে পারি এবং পেশেন্টে যদি দেখি যে কার্বন ডাই অক্সাইড নর্মাল আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার 94 to 98 পর্যন্ত রাখতে পারি। বাট যখনই পেশেন্টের হাইপার ক্যাপনিয়া থাকবে বা টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরের কোনো ফিচার থাকবে, তখন কিন্তু আমাদের আর অক্সিজেন স্যাচুরেশন বাড়ানো যাবে না, সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 88 to 92। ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই। তো যাই হোক, আমাদের তো এবিজি করার সুযোগ আসলে পেরিফেরিতে অনেক যে ম্যাক্সিমাম জায়গায় থাকে না। ওভারঅল বললে আমাদের স্মার্ট সিওপিডি এর ক্ষেত্রে 88 to 92 বলাই ভালো। এরপর হচ্ছে দেখেন আমাদের হাই ডোজ অফ ইনহেল কর্টিকো, মানে হচ্ছে ইনহেল ব্রোঙ্কোডাইলেটর। হ্যাঁ, হাই ডোজ মনে রাখবেন, এখানে একটু মাথায় রাখবেন, হাই ডোজ, ঠিক আছে। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখলেন, এই দুটো রাখলেই হবে। এরপরে যদি আমাদের না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সাধারণত অ্যাজমার ক্ষেত্রে আমরা প্রথমে অক্সিজেন দিলাম, হাই ডোজ বিটা অ্যাগনিস্ট দিলাম, এরপরে হচ্ছে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, সাধারণত বলা হয় এখানে, আমাদের ডেভিডসনের ওরালের কথাই বলছে সব জায়গায় অ্যাজমা সিওপিডি তে, যে ওরাল প্রেডনিসোলন 30 মিলিগ্রাম ফর 5 days। ঠিক আছে, অ্যাজমা সিওপিডি দুইটা ক্ষেত্রেই আছে। এরপরে যদি না হয়, সেক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস আছে এখানে, যেমন আমরা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি, ইন্ট্রাভেনাস ম্যাগনেসিয়াম দিতে পারি, অথবা হচ্ছে অ্যামাইনোফাইলিন দিতে পারি। এরপরেও যদি আমাদের ম্যানেজ না হয়, সেক্ষেত্রে আমাদের লাস্ট অপশন হচ্ছে কি, ইনভেসিভ ভেন্টিলেশন, হ্যাঁ, ইন্টিউবেশনে চলে যাইতে হবে। অ্যাজমার ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশনে কোনো রোল নাই, সিওপিডি এর ক্ষেত্রে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশনে যাই, যেমন বাইপ্যাপ আমরা কমনলি সিওপিডি তে প্রিফার করি। বাট অ্যাজমার ক্ষেত্রে কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশনের কোনো রোল নাই, এখানে আমাদের যদি ড্রাগ থেরাপিতে না হয়, আমাদের সরাসরি আমাদের হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশনে চলে যেতে হয়। তো মোটামুটি আমাদের অ্যাজমা এই পর্যন্তই, অ্যাজমা থেকে এর বেশি কিছু আমাদের দরকার নেই। এরপরে আসলে আমাদের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো অ্যাজমা আর সিওপিডির ক্ষেত্রে, অ্যাজমা সিওপিডির ভিতরে আমরা জানি যে সিওপিডি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটাস আর একটা হচ্ছে এমফাইসেমা। সিওপিডি কিন্তু নন রিভার্সেবল, অ্যাজমা হচ্ছে রিভার্সেবল, বা সিওপিডি কিন্তু নন রিভার্সেবল। তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস কাকে বলে? এখানে হচ্ছে মেইনলি আমাদের কি থাকে, এখানে কাফ এন্ড স্পুটাম, এই দুইটা ফিচার আমাদের মেইনলি থাকে, কাফ এন্ড স্পুটাম ফর অ্যাটলিস্ট 3 consecutive months ইন ইচ অফ 2 consecutive years। মানে হচ্ছে পরপর 2 বছরে পরপর 3 মাস ধরে যদি কাফ এন্ড স্পুটাম প্রোডাকশন থাকে, তখন আমরা বলি হচ্ছে সেটাকে ক্রনিক ব্রঙ্কাইটাস। আর এমফাইসেমা কোনটাকে বলি? এমফাইসেমা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন অফ অ্যালভিউলাই বা এয়ার স্পেসেস ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল। এই কথাটা একটু দেখেন, এখানে স্পেশালি বলছে ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল। হ্যাঁ, আর আমরা যদি প্রক্সিমাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস। ঠিক আছে, একই রকম জিনিস দুইটাই। এমফাইসেমাতে আমাদের টার্মিনাল ব্রঙ্কিউলের পরবর্তীতে যে
এয়ার স্পেস গুলো আছে ওইগুলো সরাসরি হচ্ছে এখানে পার্মানেন্ট ডাইলেটেশন হয়। আর আমাদের যে ব্রঙ্কিয়েক্টাসিস ওইখানে হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিউলের আগের যে পাথওয়েটা আছে সেখানে হচ্ছে ডাইলেটেশন হয়। হ্যাঁ, এখন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের এখানে কিছু একটা বক্স আমরা পিছনে রেখে আসছিলাম, সেই বক্সটা একটু দেখে আসি। টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের কিছু সাইন ছিল, এই বক্সটা একটু দেখি আমরা। হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে দুইটা জিনিস আপনাদের লাগবে। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিটেনশনের কিছু ফিচার, আর হচ্ছে কোর পালমোনারি ফিচার, এই দুটো জিনিস আমাদের একটু লাগবে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিটেনশন ফিচার কি কি, একটা হচ্ছে ওয়ার্ম ফেরি বাউন্ডিং পাস ফ্ল্যাপিং ট্রেমর। হ্যাঁ, যে কোনো ফেইলিওরে আমরা কিন্তু ফ্ল্যাপিং ট্রেমর পাই, তাই না? রেসপিরেটরি ফেলিওর কিংবা হেপাটিক ফেলিওর কিংবা রেনাল ফেলিওর অথবা লিভার ফেলিওর, সবখানে আমরা কিন্তু ফ্ল্যাপিং ট্রেমর পাই। আর কোয়ার পার্মানেন্ট কখন বলে, যখন কি ফিচার থাকে, তার একটা হচ্ছে পেরিফেরাল ইডেমা থাকতে পারে, এছাড়া রেস্ট জেভিপি থাকতে পারে, হেপাটোমেগালি অর এসআইটিস, দ্যাট ইজ রাইট হার্ট ফেলিওর, যে আমাদের ফিচার গুলো আছে সেগুলো থাকবে, তখন আমরা সেটাকে বলতেছি কোয়ার পালমোনারি। তো এই জিনিস, দুটো জিনিস আমাদের এখান থেকে একটু দেখে নিলাম। এখন আসেন আমি একটু সংক্ষেপে বলি যে ক্রনিক ব্রঙ্কাইটাস আর এমফাইসিস প্যাথোফিজিওলজিটা আসলে কি হয় এখানে। গত ক্লাসে একটু বলছিলাম, আবার একটু বলে দেই। সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটাসে কি হয়, এখানে হচ্ছে আমাদের যখন কোনো ইনসাল্ট আসে আমাদের রেসপিরেটরি প্যাসেজে, হতে পারে স্মোকিং এর জন্য বা এনি আদার কারণে, তখন এই যে আমাদের ডাস্ট পার্টিকেল বা এই যে ইনসাল্টটা হলো, এই ইনসাল্টটার হওয়ার জন্য তখন কি হয়, আমাদের এখানে যে গ্ল্যান্ড থাকে, তাই না? আমাদের রেসপিরেটরি প্যাসেজে অনেক গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড গুলো কি করে, এদের সিক্রেশন বাড়াই দেয়। সিক্রেশন বাড়ানোর জন্য কি করতে হয়, তাহলে গ্ল্যান্ডকেও আমাদের কি করতে হবে, বেশি বেশি ফিকশনের জন্য গ্ল্যান্ডকেও বেশি বেশি হাইপারপ্লাসিয়া হয়। তখন কি হয়, এই হাইপারপ্লাসিয়া হওয়ার কারণে আমাদের যে এয়ারওয়েটা আছে, এই এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের হচ্ছে স্পেশালি এক্সপাইরেশনের সময় বেশি প্রবলেম হয়। তো এটা হচ্ছে এখানে এয়ারওয়ে ন্যারোনেসটা এভাবে হচ্ছে, বাট এমফাইসিমাতে কিন্তু আবার প্যাথোফিজিওলজিটা আলাদা। এখানে কিন্তু আমাদের ডাইলেটেশন বলতেছি, তারপরও কেন হচ্ছে এখানে হয় না তাহলে, আমাদের কেন অবস্ট্রাকটিভ ডিজিজ হলো ডাইলেটেশন হওয়ার পরেও? যেহেতু এখানে এয়ার যেটা হয় এনট্রাপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ইন্টারাপ্ট হচ্ছে। ইন্টারাপ্টটা কেন হচ্ছে? দেখেন এখানে কি প্রবলেমটা হয়, যেটা একটু আমি বলি এক লাইনে। সেটা হচ্ছে এমফাইসিস মধ্যে যেটা হয়, আমাদের যখন একটা ইরিটেন্ট পার্টিকেল আমাদের রেসপিরেটরি প্রেসেসে আসে, তখন কি করে, আমাদের যে অ্যালভিওলার নিউট্রোফিল আছে বা ম্যাক্রোফেজ আছে, এগুলো কি করে, এই যে ইরিটেন্ট পার্টিকেলটাকে আমাদের এনগালফ করার জন্য চলে আসে। তখন এই যে নিউট্রোফিল থেকে কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হয়, যেটাকে আমরা বলি নিউট্রোফিল এলাস্টেজেস। হ্যাঁ, নিউট্রোফিল এলাস্টেজেস। এই নিউট্রোফিল এলাস্টেজের কাজ কি, সে আমাদের কি করে, আমাদের যে অ্যালভিওলের চারপাশে যে ইলাস্টিক ফাইবার থাকে, সেই ইলাস্টিক ফাইবারটাকে সে ডিস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, এই জন্য আমাদের যে অ্যালভিওলার সেপ্টা বা ফাইবার থাকে, এগুলোকে ডিস্ট্রয় করে ফেলার কারণে কি হয়, আমাদের অ্যালভিওলাইয়ের স্পেসটা বড় হয়ে যায়, বাট কিন্তু আমাদের যে সারফেস এরিয়াটা, যেখান থেকে গ্যাস এক্সচেঞ্জ হওয়ার কথা, সেই সারফেস এরিয়াটা নষ্ট হয়ে যায়। বা আমরা যদি বলি অ্যালভিওলাইয়ের যে ইলাস্টিক একটা রিকয়েল টেন্ডেন্সি ছিল, সেই জিনিসটা হচ্ছে নষ্ট হয়ে যায়। যদিও এখানে আমাদের অ্যাবনর্মাল ডাইরেকশন হচ্ছে বা এয়ার স্পেস বাড়তেছে, বাট আমাদের আলটিমেটলি কি হচ্ছে, আমাদের গ্যাস এক্সচেঞ্জ এরিয়াটা কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যালভিওলার সেপ্টা গুলো ড্যামেজ হওয়ার কারণে। তো আমাদের নর্মালি কি হয়, আমাদের একটা ডিজিজ আছে আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, আপনার নাম শুনে থাকবেন সবাই। তো এই আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির মেকানিজমটাও কিন্তু এইরকমের। ঠিক আছে, তো এখানেও কি হয়, যে আলফা এন্টিট্রিপসিন ওয়ান যেটা, এটা কি করে, এটা হচ্ছে এই যে নিউট্রোফিল ইলাস্টেসকে বাধা দেয়, যেহেতু যাতে হচ্ছে সে এই যে অ্যালভিওলার সেপ্টা গুলোকে বা ইলাস্টিক ফাইবারের যে সেপ্টা সেগুলো যাতে ডিস্ট্রয় করতে না পারে। আর যখন আলফা ওয়ান এন্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি হয়, তখন কি, তখন তো এই এনজাইমটা থাকতেছে না। ফলে সে কি করে, সে হচ্ছে নিউট্রোফিল ইলাস্টেসকে ইনহিবিট করতে পারছে না। ফলে নিউট্রোফিল ইলাস্টেস বেশি বেশি অ্যালভিওলার সেপ্টাকে আমাদের ড্যামেজ করে ফেলে, ফলে হচ্ছে আমাদের আলটিমেটলি এমফাইসেমা ডেভেলপ করে।
বাট আর এখানে যেটা হয়, এখানে হচ্ছে যেহেতু এখানে আলফা ওয়ান অ্যান্টিটেশন আছে নর্মালি, বাট এখানে যেহেতু আমাদের বেশি বেশি নিউট্রোফিল আসতেছে, বেশি বেশি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হচ্ছে, এই জন্য আমাদের যে পরিমাণ আলফা এন্টিটিভসিন দরকার সেই পরিমাণ তো বডিতে নাই, যেহেতু আমাদের এখানে এক্সেস এনজাইম সিক্রেশন হচ্ছে। এই জন্য অতিরিক্ত যে এনজাইমটা থাকতেছে সেই এনজাইমটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবারটাকে বা অ্যালভেলার সেপ্টাগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। ফলে আমাদের অ্যাবনর্মাল ডাইলেশন হচ্ছে ঠিকই, বাট আমাদের গ্যাস এক্সচেঞ্জ এরিয়া কমে যাচ্ছে, আলটিমেটলি আমাদের এমফাইসা ডেভেলপ করতেছে। তো যাই হোক, প্যাথোফিজিওলজি খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এখান থেকে দুইটা জিনিস আপনার মনে রাখবেন, আমরা একটা হচ্ছে ব্লু ব্লটার বলি, আর একটা হচ্ছে পিঙ্ক পাফার। ক্রনিক ব্রঙ্কাইটিসের আরেকটা নাম হচ্ছে ব্লু ব্লটার, কারণ ক্রনিক ব্রঙ্কাইটিসের লোকে এখানে কি থাকে, এখানে হচ্ছে এডেমা থাকে, সায়ানোসিস থাকে, এই জন্য এটাকে বলা হয় ব্লু ব্লটার। আর যেটা এমফাইসেমা, এখানে সাধারণত হচ্ছে পেশেন্টের লিন অ্যান্ড থিন থাকে এবং পার্স লিফট থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পিঙ্ক পাফার। ঠিক আছে, এটা আছে এখানে, এই যে পিঙ্ক পাফার এটা হচ্ছে ব্লু ব্লটার, এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে ক্লাবিং, ক্লাবিং কিন্তু আমাদের সিওপিডি একটা ফিচার না, হ্যাঁ ফিচার না, এটা কিন্তু পরীক্ষার সময় আসে, এখানে কিন্তু ডিরেক্ট লেখা আছে দেখেন, ফিঙ্গার ক্লাবিং ইজ নট আ ফিচার অফ সিওপিডি। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবো, যেমন সময় আমরা গুলাই ফেলি। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো মেইনলি হচ্ছে এমফাইসিমার ফিচার দেওয়া আছে। হ্যাঁ, ক্রনিক ব্রঙ্কাইটাসে ইউজুয়ালি ওয়াস্টিং হয় না, ক্রনিক ব্রঙ্কাইটাসের পেশেন্ট গুলো একটু হেলদি থাকে, বাট এমফাইসিমার পেশেন্ট গুলো হচ্ছে একটু লিন অ্যান্ড থিন থাকে। ইনভেস্টিগেশন সেম এজমার মতো এরকমেরই অনেকটা, খুব বেশি দরকার নাই ইনভেস্টিগেশন। এমআরসি গ্রেড এটা দরকার নেই, এই জিনিসটা একটু দরকার, এটা থেকে কোশ্চেন আসে আমাদের। হ্যাঁ, 17.26 স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন অফ সিওপিডি, ভেরি ইজি, বাট এটা থেকে প্রায় কোশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে আপনার হচ্ছে এফইভি ওয়ান যেটা পার্সেন্টেজ, এটার একটা মান দিয়ে দেয়, দিয়ে দিয়ে আপনার হচ্ছে গ্রেডিংটা জানতে চায়। ঠিক আছে, এটা খুবই ইজি, খুবই ইজি। তবে আপনারা যখন এই গ্রেডিংটা পড়বেন, এর সাথে সেকেন্ডের যে গ্রেডিংটা আছে, এই দুইটা গ্রেডিং একটু কোরিলেট করে পড়বেন, না হলে হয় কি একটার সাথে আরেকটা গোলমেল লেগে যায়। ঠিক আছে, কারণ এটা তো আসলে খুবই ইজি, ভুল হওয়ার কথা না। আর তারপর যে কারণে ভুল হয় সেটা হচ্ছে, আমার যেটা ধারণা যে সিকেডির সাথে আমরা অনেকেই মিলাই গুলাই ফেলি আর কি। তো আমি যেটা করতাম, আমরা যখন এই আমার রেসপিরেটরি সিস্টেমের বইয়ের পাতার এই পাশে আবার আমি হচ্ছে সেকেন্ডারি ক্লাসিফিকেশনটা অ্যাড করে রাখতাম, আবার সেকেন্ডারি যখন পড়তাম তখন সেকেন্ডারি ওই ক্লাসিফিকেশনের পাশে রেসপিরেটরির এই ক্লাসিফিকেশনটা অ্যাড করে দিতাম, যাতে দুইটা সবসময় একসাথে পড়া হয়, কারণ যাতে কনফিউশন কোনো অ্যারাইজ না করে যে কোনটা গ্রেড মাইল্ড, মডারেট টু সিভিয়ার বা গ্রেড 1 2 3। ঠিক আছে, এটা খুবই ইজি, এটা আসলে খুব বেশি বোঝানোর কিছু নাই। আপনার হচ্ছে মোর দ্যান অর ইকুয়াল যদি 80% হয়, সেখানে আমরা বলতেছি মাইল্ড বা স্টেজ 1। যদি 50 to 79 হয় সেক্ষেত্রে হচ্ছে স্টেজ 2 বা মডারেট। যদি 30 to 49 হয় সেক্ষেত্রে সিভিয়ার। আর যদি লেস দেন 30 হয় সেক্ষেত্রে ভেরি সিভিয়ার। ঠিক আছে, এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, এসবিআই আসে। সিওপিডি ম্যানেজমেন্টের ভিতর থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তার ভিতরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এসবিআই এর জন্য, সেটা হচ্ছে এখানে আমাদের মেইন থেরাপি বা সেন্ট্রাল থেরাপি হচ্ছে ব্রোঙ্কোডাইলেটর, 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 শর্ট অ্যাক্টিং ব্রোঙ্কোডাইলেটর। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে আমাদের লং টার্ম অক্সিজেন থেরাপি। ঠিক আছে, লং টার্ম অক্সিজেন থেরাপি, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কখন লং টার্ম অক্সিজেন থেরাপি দেই, কত ঘন্টা দেই, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখানে দেখেন কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, যে লং টার্ম অক্সিজেন থেরাপির ইন্ডিকেশন কি, এটা পরীক্ষায় আসে। তো দেখেন এখানে কি কি বলছে। Arterial blood gases are measured in clinically stable patients on optimal medical therapy on at least 2 occasions 3 weeks apart। মানে কি আমাদের দুইটা অকেশনে দেখতে হবে 3 সপ্তাহ গ্যাপে। ঠিক আছে, তার কন্ডিশন গুলো কি কি দেখেন, একটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন less than 7.3 kPa ইরেসপেক্টিভ অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি less than 7.3 থাকে, অথবা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি হচ্ছে আপনার 7.3 to 8 kPa হয়, প্লাস এর সাথে প্লাস দিয়ে দেখেন কয়েকটা জিনিস আছে, পি দিয়ে, সবগুলো পি দিয়ে মনে রাখবেন। পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ইডেমা, পলিসাইথেমিয়া। ঠিক আছে, তিনটা জিনিস। পার্শিয়াল প্রেশার অফ যদি অক্সিজেন 7.3 নিচে হয় তাহলে আর কিচ্ছু দরকার নেই, আর যদি পার্শিয়াল প্রেশার অক্সিজেন 7.3 থেকে 8 হয়
এবং এর সাথে পালমোনারি হাইপারটেনশন, পেরিফেরাল ইডেমা, অথবা যদি পলিসাইথিমিয়া থাকে। ঠিক আছে, এভাবে দিতে পারে যে আপনার হচ্ছে পেরিফেরাল ইডেমা বা পালমোনারি হাইপারটেনশনটা কি ইন্ডিকেট করে, কর পালমোনারি ইন্ডিকেট করে কিন্তু। হ্যাঁ, তো কোনো পেশেন্ট যদি কর পালমোনারি থাকে তার মানে হচ্ছে তাকে আমাদের লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন দিতে হবে। এবং এই পেশেন্টকে অবশ্যই একটা অ্যাডভাইস দিতে হবে, সেটা হচ্ছে পেশেন্ট যাতে স্মোকিংটা স্টপ করে। হ্যাঁ, এটা একটা স্ট্রং দিতে হবে অ্যাডভাইস, স্টপিং যাতে স্মোকিং যাতে স্টপ করে। সাধারণত কত ঘন্টা দেওয়া হয়? 15 আওয়ার্স পার ডে। এটা আরো দিতে পারলে আরো বেশি ভালো, বাট অ্যাটলিস্ট 15 আওয়ার্স পার ডে, মানে একদিনের 15 ঘন্টায় তাকে অক্সিজেন দিতে হবে। এছাড়া অ্যাজমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু ভ্যাকসিনেশনের অ্যাডভাইস আমাদের দেওয়া উচিত। যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের অ্যাজমা মেইনলি অ্যাগ্রাভেট করে কি দ্বারা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার ভিতরে মোস্ট কমন হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। সো এই জিনিসটা আমাদেরকে পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে ভ্যাকসিনেশনের জন্য। এখানে একটা জিনিস শুধু মনে রাখবেন আপনাদের ইসের জন্য, যে আমরা হচ্ছে প্রগনোসিস দেখি কি দ্বারা, সেটা হচ্ছে বডি ইন্ডেক্স দ্বারা। বডি ইন্ডেক্স, এখানে আর কিছু জানার দরকার নেই, জাস্ট হচ্ছে বডি ইন্ডেক্স দ্বারা প্রগনোসিসটা দেখে এই জিনিসটা মনে রাখলেই হবে। তো আমাদের সিওপিডি থেকে এর থেকে বেশি খুব বেশি দরকার নাই। তো এখানে দেখেন, আমি বলছিলাম যে আমাদের সিওপিডি তে নন ইনভেসিভ ভেন্টিলেশন একটা রোল আছে। তো কখন আমরা দিই? সাধারণত পিএইচ যখন 7.35 এর কম থাকে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন যখন মোর দেন 6.5 কিলো প্যাসকেল হয়। এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে এখানে। এরপর দেখেন ব্রোঙ্কিয়েক্টেসিস। ব্রোঙ্কিয়েক্টেসিস থেকে প্রায় একটা কোশ্চেন থাকে পরীক্ষায়, এসবিএ কোশ্চেন থাকে। ব্রোঙ্কিয়েক্টেসিস এছাড়া হচ্ছে আমাদের ব্রোঙ্কিয়াল কার্সিনোমা, এই দুইটা থেকে যখন এসবিএ হয় অনেকটা কাছাকাছি থাকে। ঠিক আছে, এসবি এর সিনারিওটা কাছাকাছি হয়, এবং এই দুইটা অনেকে একটু খেয়াল না করার কারণে ভুল করে। আমি যখন পার্টন দিলাম মেডিসিনে, তখন হচ্ছে ব্রোঙ্কিটিস থেকে একটা কোশ্চেন ছিল। কোশ্চেন সিনারিওটা ছিল এরকমের, যে একটা পেশেন্ট ছিল, আপনার মনে করেন 45 ইয়ার্স এর একটা পেশেন্ট, এরকম একটা সিনারিও ছিল, এবং তার একটা হিস্ট্রি দিল যে তার হচ্ছে 15 or 20 ইয়ার্স ধরে তার হচ্ছে কাফের একটা হিস্ট্রি ছিল, হেমোপ্টাইসিস এর হিস্ট্রি ছিল। এরকম একটা পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করছে যে ক্রনিক কাফ এন্ড হচ্ছে হেমোপ্টাইসিস নিয়ে আসছে। ঠিক আছে, এবং অস্কালটেশন করে দেখা গেছে লাংসে ক্রিপস আছে, এবং হচ্ছে পেশেন্টের কি আছে, ওয়েট লস আছে। ঠিক আছে, এরকম বিচার বিচার দিচ্ছে। তো এখানে আমাদের অপশনে ব্রঙ্কিয়াক্টিসিস ছিল, আবার কার্সিনোমা, মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমাও ছিল। সো অনেকে এখানে আপনার হচ্ছে দীর্ঘদিনের একটা কাশি, দেন হচ্ছে ওয়েট লস, এগুলো দেখে ব্রঙ্কিয়াল কার্সিনোমা দেখাইছে। আর এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট এখানে কিন্তু বলে দিছিল 45 ইয়ার্স এর পেশেন্ট, এবং তার 15 ইয়ার্স এর হিস্ট্রি, তার মানে কি 30 ইয়ার্স এ তার রোগটা শুরু হয়েছে। ব্রঙ্কিয়াল কার্সিনোমা কিন্তু ইউজুয়ালি 30 ইয়ার্স বা এত আর্লি এজে শুরু হবে না। ঠিক আছে, এবং যে পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে গেছে তার কিন্তু এই যে 15 ইয়ার্স বা 20 ইয়ার্স সার্ভাইভাল রেট কিন্তু কখনোই হবে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে জাস্ট আপনার মানে সিক্স সেন্স বা একটু হচ্ছে আপনার থার্ড আই কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তো এরকম এরকম কিন্তু অনেক সময় কনফিউশন করে দেয় যে ব্রঙ্কিয়াক্টিসিস বা ব্রঙ্কিয়াল কার্সিনোমার হিস্ট্রি একদম কাছাকাছি থাকে। তো এরকম হিস্ট্রি দিয়ে আপনাকে হচ্ছে টেকনিক্যালি আলাদা করতে হবে। তো ব্রঙ্কিয়াক্টিসিস হচ্ছে আমাদের একটা অবস্ট্রাকটিভ ডিজিজ। এখানে মেইনলি পেশেন্টে ক্রনিক এবং পারসিস্টেন্ট একটা কাফ থাকে, এবং প্রুলেন্ট থাকে, অনেক সময় ম্যাক্সিমাম প্রুলেন্ট কাফ থাকে, এবং প্রুরাইটিক চেস্ট পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, হেমোপ্টাইসিস থাকে, এবং এইসব পেশেন্টে কিন্তু ক্লাবিং থাকে। তো পরীক্ষায় ক্লাবিংও উল্লেখ করা ছিল। তো ক্লাবিং আমরা সহজে এইসব দেখলে কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার দিকে যাই আগে। ঠিক আছে, একটা পেশেন্টের ক্লাবিং আছে, ওয়েট লস আছে, তো আমাদের ক্যান্সারের কথাই মাথায় আগে আসে। তো হেলিটোসিস, হেলিটোসিস মানে হচ্ছে ব্যাড ব্রেথ থাকে এসব পেশেন্টদের, যে ডিফিকাল্টি মেনটেনিং ওয়েট। ঠিক আছে, কারণ পেশেন্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া থাকে, ফিভার থাকে, এই জন্য পেশেন্টরা কিন্তু খাওয়া দাওয়া কমাই দেয়, এই জন্য পেশেন্টের মেনলি ওয়েট লস হয়। ঠিক আছে, তো এই ওয়েট লস, হেমোপ্টাইসিস, কাফ সবকিছু মিলে আমাদের একটা মেইন দিদি আসবে এখানে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্টদের এত লং হিস্ট্রি কখনোই দিবেন না। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা অবশ্যই শর্ট হিস্ট্রি থাকবে, এন্ড হচ্ছে এজ রেঞ্জটা আরো অনেক বেশি থাকবে। সাধারণত 50-র আগে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আপনারা চিন্তা করবেনই না। ঠিক আছে, যদি না অন্য কোনো অ্যাসোসিয়েশন থাকে।
50 60 70 ইয়ার্স যদি বলা থাকে, তখন আমাদের ডেন্টিতে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আগে আসবে। আর একটা পেশেন্ট যখন ইয়াং এজ থেকে শুরু হয়েছে, এতদিন সার্ভাইভ করছে, তার মানে এটা কখনোই ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং কার্সিনোমা হবে না। পরে কিন্তু এই জিনিসগুলো আমাদের ভুল হয়, এই জিনিসগুলো আমাদের পড়ার সময় টেকনিক্যালি পড়তে হবে। তো যাই হোক, তো এখানে আমাদের মেইন ইনভেস্টিগেশন কি, ইনিশিয়াল আমরা একটা চেস্ট এক্সরে করবো। চেস্ট এক্সরে তে ব্রঙ্কিয়ালাইটিস এর সবসময় ফাইন্ড পাওয়া যায় না, বাট হচ্ছে তারপর আমরা চেস্ট এক্সরে আমাদের একটা করতে হয়। এখানে আমরা অনেক সময় থিকেন্ড এয়ারওয়ে পাই, অথবা ব্রঙ্কিয়ালাইটিক কিছু চেঞ্জ, যেমন হচ্ছে কিছু রিং টাইপের শ্যাডো পাই, স্মল ছোট ছোট সিস্টিক ব্রঙ্কিয়ালাইটিক চেঞ্জ পাই। বাট এটার মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এইচআরসিটি চেস্ট, ঠিক আছে, হাই রেজলিউশন সিটি স্ক্যান। আপনার একটা কথা বলতো, নর্মাল সিটি স্ক্যান আর এইচআরসিটির ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে, বেসিক পার্থক্য আছে কোনো? কেউ কি জানেন? টেকনিক্যালি সিটি আর এইচএসএল দুটোর ভিতরে খুব বেশি পার্থক্য নেই, জাস্ট একটাই জিনিস, নর্মাল সিটিতে যে স্লাইস গুলো নেওয়া হয়, এইচআরসিটিতে তার থেকেও আরো কম গ্যাপে স্লাইস নেওয়া হয়, হ্যাঁ? মানে হচ্ছে থিকনেসটা, স্লাইডের থিকনেসটা কম থাকে এইচআরসিটিতে, যাতে হচ্ছে স্মল লেশন থাকলেও আমরা হচ্ছে ওইখানে দেখতে পারি। জন্য এইচআরসিটিতে হচ্ছে সাধারণত আমরা লাং প্যারেনকাইমে যদি স্মল কোনো লেশন দেখতে চাই, সেক্ষেত্রে এইচআরসিটি হচ্ছে প্রেফারেবল নর্মাল সিটি স্ক্যানের থেকে। আর নর্মাল সিটি স্ক্যান সাধারণত আমরা কোথায় করি, যেখানে হচ্ছে ম্যালিগনেন্সি, সেখানে ইউজুয়ালি লার্জ টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা এখানে নর্মাল সিটি স্ক্যান করলেই হয়। বাট আমরা যখন লাং প্যারেনকাইমে আরো বেশি স্মল কোনো লেশন বা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এইচআরসিটি প্রেফারেবল। এই জন্য আমরা হচ্ছে এইসব ক্ষেত্রে হচ্ছে যেমন ডিপিএলডি বা হচ্ছে ব্রঙ্কিওলইটিস, সেখানে আমরা এইচআরসিটি টাই প্রেফার করি। তো এইচআরসিটি তে কি পাওয়া যায় সেটা আমাদের বলতে হবে। এখানে সিটি বলতে এইচআরসিটি বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে থিকেন ডাইলেটেড এয়ারওয়ে, যেটাকে আমরা বলি যে ট্রাম লাইন, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, ট্রাম লাইন শ্যাডো পাই। এছাড়া সিস্টিক কিছু চেঞ্জ বা যেটাকে আমরা বলি হানিকম্বিং বা হানিকম্ব এপিয়ারেন্স। আপনারা হচ্ছে মৌমাছির চাক দেখবেন অনেকেই হয়তো, বা বা আপনারা একটু যদি গুগলে সার্চ করেন দেখে থাকবেন। তো এখানে হানিকম্বিং, টিপিক্যাল হানিকম্বিং আমরা পাই ব্রঙ্কিওলইটিসে, ঠিক আছে। এবং বায়োলেটারাল কোর্স ক্রিপিটেশন থাকে। একটা জিনিস মনে রাখেন, ব্রঙ্কিওলইটিসের সাথে অনেক সময় ডিপিএলডির পার্থক্য হয়, মানে কনফিউশন হয়। সেক্ষেত্রে ডিপিএলডি তে থাকে হচ্ছে ফাইন ক্রেপস, ফাইন ইন্সপাইরেটরি কেস থাকে, বাট ব্রঙ্কিওলইটিসে থাকবে হচ্ছে কোর্স ক্রিপিটেশন থাকবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা আমরা ক্লিনিক্যালি কিভাবে আলাদা করতে পারি, যে এটা কি ব্রঙ্কিওলইটিস এর ক্রেপস নাকি হচ্ছে ডিপিএলডি কেস। আমরা হচ্ছে এইসব ক্ষেত্রে পেশেন্টকে একটু কাশি দিতে বলি, ঠিক আছে। কাশি দিলে কি হয়, এই যে ব্রঙ্কিওলইটিস, এই যে ক্রেপসটা, এটা হচ্ছে অল্টারেশন হয়। বাট আমাদের যে ডিপিএলডি বা আইএলডির ক্ষেত্রে কাশি দিলেও এই পেশেন্টের ক্রিপিটেশনের কোনো অল্টারেশন হয় না। তো যাই হোক, আমরা এখানে ফাইন্ডিংটা একটু মনে রাখবো। একটা হচ্ছে ট্রাম লাইন শ্যাডো, যেটা হচ্ছে থিকেন ডাইলেটেড এয়ারওয়ে, যেটাকে আমরা বলি ট্রাম লাইন শ্যাডো। আর একটা হচ্ছে আমাদের হানিকম এপিয়ারেন্স পাই আমরা এইচআরসিটি তে। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের মেইন হচ্ছে পস্চুরাল ড্রেনেজ। আপনারা মনে রাখবেন, লাং অ্যাবসেস বা সাপোরেটিভ যে নিউমোনিয়া আছে এবং হচ্ছে ব্রঙ্কিওলইটিস, এগুলোর মেইন ট্রিটমেন্ট হচ্ছে পস্চুরাল ড্রেনেজ। এরপরে আমাদের বাকি ট্রিটমেন্ট, ঠিক আছে, এরপরে অ্যান্টিবায়োটিক দেন, আপনি যা খুশি তা দেন, বাট আমাদের পস্চুরাল ড্রেনেজ অবশ্যই বলতে হবে, ঠিক আছে। আপনি যদি পেশেন্ট আপনাকে সার্জারি জিজ্ঞেস করেন লাং অ্যাবসেস এর ম্যানেজমেন্ট কি, আপনি যদি পস্চুরাল ড্রেনেজ না বলেন, আপনি 10টা অ্যান্টিবায়োটিকের নামও বলেন, স্যার কিন্তু অ্যান্সারে খুশি হবে না, ঠিক আছে। সো আমাদেরকে বলতে হবে প্রথম হচ্ছে পস্চুরাল ড্রেনেজ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা ডিজিজ আছে এখানে, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস থেকে এমআরসিপি তে প্রচুর কোশ্চেন আসে, এমসিপিএস ও আসে মাঝে মধ্যে, বাট খুব বেশি কমন না। বাট আপনাদের এটাও জানতে হবে, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, যেখানে আমাদের কোন ক্রোমোজোমের সমস্যা হয়, ক্রোমোজোম নাম্বার 7, ঠিক আছে। ক্রোমোজোম নাম্বার 7-এ আমাদের প্রবলেম হয়, অটোসোমাল রিসেসিভ ডিজিজ। এবং এখানে একটা জিন দায়ী থাকে, সেটার নাম হচ্ছে সিএফটিআর জিন, ঠিক আছে। এই জিনের মিউটেশন হয়, বা এটা হচ্ছে একটা আপনার সিস্টিক ফাইব্রোসিস ট্রান্স মেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর প্রোটিন বলা হয়, এইটার মিউটেশন হয় আমাদের সিস্টিক ফাইব্রোসিসে। দেখেন কয়েকটা
ইনফরমেশন বললাম, একটা চট্টগ্রাম রিসেসিভ ডিজিজ, লোকেশন হচ্ছে ক্রোমোজোম নাম্বার 7, এবং আমাদের ডিফেক্টিভ হয় কোথায়, সিএফটিআর জিনে। এখানে প্যাথোফিজিওলজিটা আমরা একটু বলি, এই ফিগারটা একটু দেখি আমরা সবাই। দেখেন এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এয়ারওয়ে লুমেন, আর এটা হচ্ছে এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এখানে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড চ্যানেল আছে। এখানে যেটা নর্মালি হয়, এই যে দেখেন এই ক্লোরাইড চ্যানেলটা দিয়ে কি হয়, ক্লোরিনটাকে আমাদের বাইরে চলে আসে, ঠিক আছে। এবং এই ক্লোরাইডটা বাইরে চলে আসে, এবং এখান থেকে দেখেন এটা যখন বাইরে যায় তখন এখান থেকে, বাইরে থেকে ভিতর থেকে আবার কি করে, সোডিয়াম আয়নটা সেলের ভিতরে প্রবেশ করতেছে। একটু খেয়াল করে আমি আবার বলি, এটা হচ্ছে এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে এয়ারওয়ে লুমেন। তো আমাদের এই যে ক্লোরাইড আয়নটা সেল থেকে লুমেনে যাচ্ছে, এবং সোডিয়ামটা কি করতেছে, লুমেন থেকে সেলের ভিতরে প্রবেশ করতেছে। বাট একটা জিনিস দেখেন, এখানে এই ক্লোরাইড আয়নটা আবার কি করতেছে, এই যে সোডিয়ামের এন্ট্রি এটাকে কিন্তু ইনহিবিট করতেছে, ঠিক আছে, ইনহিবিট করতেছে। তো ইনহিবিট করলে কি হয়, সোডিয়ামটা বেশি পরিমাণ সেলের ভিতরে ঢুকতে পারবে না, এটা বাধা দিচ্ছে। বাট আমাদের সিস্টিক ফাইব্রোসিসে কি হয়, এই যে ক্লোরাইড চ্যানেল, এখানে একটা ডিফেক্ট হয়, ঠিক আছে। এই ক্লোরাইড চ্যানেল আপনার এটা একটু মাথায় রাখেন, এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, যে কোন চ্যানেলে ডিফেক্ট হয়, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল। এই ক্লোরাইড চ্যানেল যখন ডিফেক্ট হয় তখন কি হবে, এখানে এই ফিগারটা দেখেন, এই ক্লোরাইড চ্যানেলটা ডিফেক্ট হয়ে গেল, ঠিক আছে। তখন কি হলো, এই ক্লোরিনটা আমার আর এয়ারওয়ে ডোমেনে কি করতে পারতেছে না, সিক্রেশন হতে পারতেছে না, ঠিক আছে। তাহলে কি হলো দেখেন, এই ক্লোরাইডটা কিন্তু আবার এই সোডিয়ামকে ইনহিবিট করার কথা ছিল, বাট সেও কিন্তু কি করতে পারতেছে না, সোডিয়ামকে ইনহিবিট করতে পারতেছে না। ফলে কি করছে, সোডিয়ামটা বেশি বেশি শরীরের ভিতরে এন্ট্রি দিচ্ছে। সো এটাই হচ্ছে আমার প্যাথোলজিক্যাল মেকানিজম। এখানে যেটা মেনলি মনে রাখতে হবে, যেহেতু সোডিয়াম এখানে বেশি বেশি ঢুকতেছে, তাহলে কি হবে, সোডিয়ামের সাথে কিন্তু ওয়াটার ঢুকতেছে, ফলে সেলটা কি হয়ে যাবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে কোনো ডাস্ট পার্টিকেল বা আপনার যে কোনো ইরিটেন্ট পার্টিকেল আসলে সেটা কি হবে, সহজেই ট্রাপড হয়ে ইনফেকশন দ্বারা এফেক্টেড হবে। তো আমাদের মেইন এখানে জানার বিষয় হচ্ছে, এখানে আমাদের ক্লোরাইড চ্যানেলটাতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। এখানে দেখেন এই যে 3 নম্বর পয়েন্ট দেখেন, দিস লিডস টু রিডিউস ক্লোরাইড সিক্রেশন অ্যান্ড লস অফ ইনহিবিশন অফ সোডিয়াম চ্যানেল উইথ এক্সেসিভ সোডিয়াম রিজর্পশন অ্যান্ড ডিহাইড্রেশন অফ দ্য এয়ারওয়ে লাইনিং, ঠিক আছে। এয়ারওয়ে লাইনিংটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, কারণ সোডিয়াম বেশি বেশি ঢুকতেছে। সোডিয়াম ঢোকা মানে কি, সোডিয়ামের সাথে পানিও ঢুকবে। তাহলে কি হবে, আমাদের এই যে এয়ারওয়ে যে লুমেনটা আছে এটা ডিহাইড্রেশন হয়ে যাবে, ঠিক আছে। This resulting abnormal airway lining fluid predisposes to infection by mechanisms is still to be fully explained. তো যাই হোক, আমাদের এখানে মেইন বিষয়টা হচ্ছে আমাদের এখানে ক্লোরাইড চ্যানেলের বিষয়টা মনে রাখা, যে ডিফেক্টটা হয় কোথায়, ক্লোরাইড চ্যানেলে। আমরা কি ইনভেস্টিগেশন করি, তার আগে একটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি আসে এখানে। সাধারণত আপনার এই পেশেন্ট গুলোর হিস্ট্রি দেবে হচ্ছে এরকমের, যে ইয়াং পেশেন্টরা হিস্ট্রি দিতে পারে, অ্যাডাল্ট ইয়াং বা হচ্ছে অ্যাডাল্ট পেশেন্ট থাকবে। সেখানে হচ্ছে এর মাল্টিপল, হ্যাঁ, একটা পেশেন্ট যখন আপনি দেখবেন, সাধারণত এর কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিচার দেওয়া থাকে, কিছু হচ্ছে রেসপিরেটরি কোনো ফিচার দেওয়া থাকতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে তার ভিতরে হচ্ছে আপনার একটা ক্রনিক ক্রনিক হচ্ছে রেসপিরেটরি ইনফেকশনের একটা হিস্ট্রি দেওয়া থাকবে, ঠিক আছে, যে বারবার একটা পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে বা নিউমোনিয়া হচ্ছে, বা একটা পেশেন্টের ব্রঙ্কাইটিস আছে, এটা বারবার এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে, এরকম একটা হিস্ট্রি থাকবে। এর সাথে পেশেন্টের কিছু এমন হিস্ট্রি দেবে, যেমন আপনার হচ্ছে পেশেন্ট হয়তো স্টিয়াটোরি একটা হিস্ট্রি দিবে, অথবা পেশেন্টের হচ্ছে ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটি একটা হিস্ট্রি দিবে, ঠিক আছে। এরকম কিছু হিস্ট্রি আপনাকে মিলিয়ে দিবে, ঠিক আছে। আপনাদের তখন বুঝতে হবে যে এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের, যেহেতু লার্নিং এপিথেলিয়াল প্রবলেম হচ্ছে, এই জন্য ম্যাক্সিমাম জায়গায় আমাদের প্রবলেম হয়, স্পেশালি রেসপিরেটরি এন্ড হচ্ছে জিআইটি, এর সাথে সাথে আর মনে রাখতে হবে সেটা ডায়াবেটিস। আর এখানে ফার্টিলিটি কেন হয়, এটা কোশ্চেন আপনার অনেক সময় আসে, সেটা হচ্ছে দেখেন এখানে বলা আছে, most men with cystic fibrosis are infertile due to failure to development of the vas difference, ঠিক আছে। ভাস ডিফারেন্সের ডেভেলপমেন্টটা এখানে ঠিক মতো হচ্ছে না, এই জন্য আমাদের ম্যাক্সিমাম, আমাদের যে মেল যারা থাকেন পেশেন্ট, তাদের ম্যাক্সিমাম হচ্ছে ইনফার্টাইল হন, এবং ফিমেল যারা থাকে তাদের সাধারণত হচ্ছে সাব ফার্টাইল থাকে, হ্যাঁ, সাব ফার্টিলিটি ডেভেলপ করে। তো আপনি যদি দেখেন একটা ইয়াং পেশেন্ট, আপনার পরীক্ষা হিস্ট্রি আছে, সে হচ্ছে ইনফার্টালিটির কোনো কথা আছে, তার ডায়াবেটিস আছে, অথবা স্ট্যাটোরিয়ার কোনো হিস্ট্রি আছে, স্ট্যাটোরিয়া মানে হচ্ছে ম্যাল অবজেশনের কোনো হিস্ট্রি আছে, সাথে আপনার হচ্ছে রিপিটেটিভ ক্রনিক ইনফেকশন আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তাহলে আপনি মনে রাখতে পারেন যে এটা একটা আমাদের সিস্টিক ফাইব্রোসিস হইতে পারে। এক্ষেত্রে আমরা ইনিশিয়ালি একটা ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে সোয়েট ক্লোরাইড টেস্ট, হ্যাঁ। সোয়েট ক্লোরাইড মানে সোডিয়ামে ক্লোরিনের পরিমাণ, ক্লোরাইডের পরিমাণ বেশি থাকে এখানে, হ্যাঁ, মোর দেন 60। আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে আমাদের জেনেটিক টেস্টিং, সো ওটা আমাদের দরকার নাই।
জাস্ট নামটা মনে রাখেন। আমরা হচ্ছে ইনিশিয়ালি করি সোয়েট ক্লোরাইড টেস্ট, অ্যান্ড কনফার্মেটরি টেস্ট হচ্ছে জেনেটিক টেস্টিং বা জেনেটিক স্টাডি, যেখানে আমরা হচ্ছে সিএফটি আর জিন মিউটেশন দেখি আর কি। সিস্টেমিক ফাইব্রোসিস ট্রিটমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আমাদের দরকার নাই। এরপর আসেন ইনফেকশন অফ দ্য রেসপিরেটরি ট্রাক্ট। ইনফেকশন থেকে আমাদের, স্পেশালি নিউমোনিয়া থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা একদম মাস্ট। হ্যাঁ, নিউমোনিয়া থেকে একটা এসবিআই থাকবে, এটা প্রতিটা সেশনে থাকে এবং একদম সিমিলার টাইপের আমাদের হচ্ছে কোশ্চেন গুলো থাকে। ঠিক আছে, তো দেখেন, নিউমোনিয়ার ডেফিনেশন তারা আমাদের দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে কোন ধরনের অর্গানিজম কোন ধরনের নিউমোনিয়া করে। ঠিক আছে, আপনার এখানে মেইনলি যে টাইপের কোশ্চেন গুলো হয়, একটা হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকবে একটা পেশেন্টের, এবং সেই পেশেন্টের সিনারিও দিয়ে এটা বলবে যে এটা কোন অর্গানিজম দ্বারা হয়েছে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনই বেশি আসে, তো সিনারিওর পরে অর্গানিজম জানতে চাই। এই টাইপের টিপিক্যাল কোশ্চেন গুলো আপনি যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন প্রতি সেশনে নিউমোনিয়া থেকে একটা না একটা কোশ্চেন আসছি, ইভেন দুইটাও আসে। ঠিক আছে, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন দুইটা কোশ্চেন ছিল নিউমোনিয়া থেকে, একটা হচ্ছে অর্গানিজম, দুইটাই অর্গানিজম রিলেটেড ছিল, একটা টিপিক্যাল নিউমোনিয়া থেকে, একটা ছিল সাপ্রোটিভ নিউমোনিয়া থেকে। দুইটা কোশ্চেন ছিল। নিউমোনিয়াকে আমরা অনেক ভাবে ভাগ করি, তার ভিতরে মোস্ট কমন যে ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপরে আপনার হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এছাড়া হচ্ছে আমাদের যে সাপোর্টিভ নিউমোনিয়া, তার ভিতরে স্পেশালি লাং এপসেস। তো এরকম আমাদের মেনলি লাগবে হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা। তো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মোস্ট কমন অর্গানিজম কোনটা, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। এটা আমার মাথায়, এটা কিন্তু পরীক্ষায় আসে এসবি, যদিও খুবই ইজি, বাট এসবি হিসেবে আসে। এরপরে আপনাদের আমি কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে আপনাদের একটু নোট করবেন, আপনাদের জন্য সেটা সুবিধা হবে, যে কোন ধরনের নিউমোনিয়া কোন ধরনের ফিচার থাকবে। একটা নিউমোনিয়া তো কিছু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে যে সেম সব নিউমোনিয়া ক্ষেত্রে, যেমন একটা পেশেন্টের ফিভার থাকবে, তার হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেইন থাকবে, তার হচ্ছে কাফ থাকবে, এগুলো তো কমন। ঠিক আছে, সব ধরনের নিউমোনিয়া অলমোস্ট থাকে। তো একটা পেশেন্টের ফিভার আছে, প্লুরাইটিক চেস্ট পেইন মানে হচ্ছে তার শ্বাস নিলে হচ্ছে চেস্ট পেইনটা অ্যাগ্রাভেট করে, আবার যদি রিল্যাক্স থাকে তখন হচ্ছে চেস্ট পেইনটা একটু রিলিফ হয়। তো এরকম একটা পেশেন্টের হাইগ্রেড ফিভার আছে, প্লুরাইটিক চেস্ট পেইন আছে, কাফ আছে, এগুলো মোটামুটি কমন, এগুলো আপনার পরীক্ষায় থাকতেও পারে, অবশ্যই নাও থাকতে পারে, বাট এরপরে কিছু স্পেসিফিক ইন্ডিকেশন আছে যে কোন অর্গানিজম দ্বারা কোনটা হয়। ঠিক আছে, আমরা কমনলি দেখি আগে কি কি অর্গানিজম দ্বারা নিউমোনিয়া হয়। আমরা বলছি যে প্রথমে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হচ্ছে মোস্ট কমন, এরপরে আছে আমাদের স্টাফিলোকক্কাস অরিয়াস, তারপর মাইকোপ্লাজমা, লিজিওনেলা, ক্লামাইডিয়া, তারপর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কমন ব্যাকটেরিয়া। তো এখান থেকে আমাদের কিছু আমাদের বুলেট পয়েন্ট মনে রাখতে হবে, তার ভিতরে আমি একটু বলে দিই আপনাদের এক এক করে। যেমন যদি আপনাদের থাকে, যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া যদি হয়, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা যদি নিউমোনিয়া হয়, তার ক্ষেত্রে কি থাকে, পেশেন্টের অনেক সময় যেটা করে, পেশেন্টের একটা হচ্ছে হার্পিস লেবিয়ালিস বা কোল্ড সোরের একটা হিস্ট্রি দিয়ে দেয় পরীক্ষায়। আপনি দেখবেন একটা পেশেন্ট নিউমোনিয়ার হিস্ট্রি আছে, সাথে বলা হয়েছে যে তার হচ্ছে হার্পিস লেবিয়ালিস আছে বা কোল্ড সোর আছে। ঠিক আছে, বা এমন ভাবে বলতে পারে যে তার হচ্ছে আহ কি বলে ওটাকে, লিপের চারপাশে হচ্ছে ইচি কোনো লেশন আছে, এরকম দিতে পারে পরীক্ষায়। এবং এক্ষেত্রে স্পুটামের যে কালারটা হয়, এটা হচ্ছে রাস্টি কালার। ঠিক আছে, তো আপনি যদি দেখেন কোনো পেশেন্টের রাস্টি কালার স্পুটাম এই কথাটা বলা আছে কোশ্চেনে, অথবা হার্পিস লেবিয়ালিস এর কোনো ক্লু দেওয়া আছে, তখন আপনাকে যদি অর্গানিজম চায়, তাহলে আপনার অর্গানিজমের নাম হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, দুইটা জিনিস মনে রাখবেন এখানে, এটা হচ্ছে মোস্ট কমনলি নিউমোনিয়া করে, মোস্ট কমন অর্গানিজম। এখানে যে স্পুটামটা হবে, এটা রাস্টি কালার স্পুটাম, এবং এর সাথে থাকবে হচ্ছে হার্পিস লেবিয়ালিস। তো এইটা যদি থাকে আপনার সিনারিতে, আপনি চোখ বুজে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দেখাবেন। এরপর আসেন স্টাফিলোকক্কাস অরিয়াস দ্বারা যদি নিউমোনিয়া হয়, তার বৈশিষ্ট্য কি। সাধারণত স্টেফালোকক্কাস অরিয়াস নিউমোনিয়া হলে এদের একটা ফ্লু লাইক ফিচার থাকে। হ্যাঁ, ফ্লু লাইক বা ইনফ্লুয়েঞ্জা লাইক একটা ফিচার থাকে, মানে কি এটা প্রোডার্মাল একটা ফেজ থাকে, যেমন ভাইরাল ইনফেকশন একটা প্রোডার্ম হয় না, যেমন একটু ফ্লু লাইক সিমটম, পেশেন্টের একটু ফিভার, হেডেক, মেলাইস, এরকম একটা হিস্ট্রি থাকবে। এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কেভিটেটিং লেশন থাকে লাংসে। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম না কেভিটারি লেশন করে কোন কোন অর্গানিজম, তার ভিতরে একটা হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস, আর একটা হচ্ছে ক্লেবশিয়েলা। ঠিক আছে, সিউডোমোনাসও করতে পারে, তো মেইনলি হচ্ছে স্টাফ অরিয়াস এন্ড ক্লেবশিয়েলা, এই দুইটা হচ্ছে কেভিটারি নিউমোনিয়া করে। ঠিক আছে, তো স্টাফ অরিয়াস সাথে একটা কি বললাম, একটা হচ্ছে কেভিটারি নিউমোনিয়া থাকবে, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার হিস্ট্রি থাকবে, আর একটা জিনিস সেটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার যদি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের স্টাফ অরিয়াস দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে নিউমোনিয়া হয়।
আইভি ড্রাগ ইউজারদের সব জায়গায়, যেখানে আইভি ড্রাগ ইউজার পাবেন, এই চ্যাপ্টার ছাড়াও ইনফেকশনাস ডিজিজে, সেখানেও দেখবেন যে স্টাফ ওরিয়াসের একটা প্রিডিলেকশন থাকে আইভি ড্রাগ ইউজারদের প্রতি। তাহলে স্টাফ ওরিয়াস দ্বারা বললাম তিনটা পয়েন্ট, একটা হচ্ছে হিস্ট্রি অফ ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু লাইক সিমটম থাকবে, কেভিটাইলেশন থাকবে এক্সরেতে, আর হচ্ছে আইভি ড্রাগ ইউজার। এর থেকেও কমনলি যেটা আসে আমাদের কাছে সেটা হচ্ছে লিজিওনেলার দ্বারা যে নিউমোনিয়া হয় এইটা। এটার হিস্ট্রিটা কিরকম থাকে, সাধারণত এরকম একটা হিস্ট্রি দেয় যে একটা কাপল, আর নিউলি ম্যারিড কাপল, সে হানিমুনে ঘুরতে গেল, ঘুরে আসার পরে তার হচ্ছে এরকমের চেস্ট পেন, কাফ, হাই গ্রেড ফিভার ডেভেলপ করলো। মোস্ট লাইকলি অর্গানিজম কি তাহলে? তো এখানে আপনি বলতে পারেন পেশেন্ট হানিমুনে গেছে, তার সাথে অর্গানিজমের রিলেশন কি, ঠিক আছে? তো এটা রিলেশন আছে, সেটি এখন বলতেছি। সেটা হচ্ছে যে এই লিজিওনেলা গুলো সাধারণত লোকাল আউটব্রেক হয় ইন দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কেন হয়? এই লিজিওনেলা সাধারণত আমাদের লো টেম্পারেচারে সার্ভাইভ করে বা গ্রো করে। তো এই জন্য এই যে ভিআইপি যে হোটেল বা রেস্টুরেন্ট গুলো থাকে, ওখানে কি হয়, হোটেল গুলোতে আপনার কি হয়, ওখানে তো এসি থাকে, ঠিক আছে? তো এসি বা হচ্ছে হোটেল টাওয়েল, এগুলো যখন ব্যবহার করে, এগুলোর ভিতরে হচ্ছে লিজিওনেলাটা হচ্ছে আমাদের গ্রো করে। এই জন্য হানিমুনের একটা হিস্ট্রি থাকে, অনেক সময় হানিমুন বা এসি রুমের একটা হিস্ট্রি থাকে, যেটা পেশেন্ট এসি রুমে ছিল, এরপরে তার নিউমোনিয়া ডেভেলপ করছে, ঠিক আছে? তাহলে আপনার মনে রাখতে হবে এটা লিজিওনেলা। এবং এই লিজিওনেলা আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে সিয়াত করে, সিয়াত, হ্যাঁ। অনেক সময় এই জন্য পেশেন্টের শুরুতে এর সাধারণত হাইপোনেট্রিমিয়া করে, সিয়াত মানে হাইপোনেট্রিমিয়া করবে, হ্যাঁ, ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া, সিয়াত করতে পারে। এটা এমআরসিবি যখন দিবে তখন দেখবেন এখানে হাইপোনেট্রিমিয়া উল্লেখ করে দেয়, সোডিয়ামের মান দিয়ে দেয়, বাট এমসিবিএস অত ডিটেলস হিস্ট্রি দেয় না। সাধারণত একটা লোকাল আউটব্রেক থাকে, যদি বললাম যেটা পেশেন্টের একটা ট্রাভেলিং এর হিস্ট্রি থাকতে পারে, সহজ কথা, যদিও হানিমুন উল্লেখ নাও করে, ট্রাভেলিং এর একটা হিস্ট্রি দিবে, ঠিক আছে? ট্রাভেলিং বা একটা পেশেন্ট একটা এসি রুমে ছিল বা কোনো হোটেলে ঘুরতে গেছিল, এরকম একটা হিস্ট্রি দেবে, সাথে পেশেন্টের কি ছিল, হাইপোনেট্রি বা সিয়াত ছিল, ঠিক আছে? এটা যদি থাকে তাহলে আপনি মনে করবেন অর্গানিজম হচ্ছে লিজিওনেলা। এই তিনটা বেশি আসে। এরপর আছে ক্লেবশিয়ালা। ক্লেবশিয়ালাও ক্যাভিটেশন করে, একটু আগে বলছি। এছাড়া ক্লেবশিয়ালা নিউমোনিয়া হয় মেইনলি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের, সাধারণত যারা ডায়াবেটিক, ইমিউনো কম্প্রোমাইজ বা অ্যালকোহলিক, ঠিক আছে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে ক্লেবশিয়া দ্বারা নিউমোনিয়া হয়। এর সাথে একটা জিনিস পাওয়া যায়, রেড কারেন্ট জেলি স্পুটাম বলে, হ্যাঁ। স্পুটামটা হয় রেড কালারের, এটাকে বলা হয় রেড কারেন্ট জেলি। এছাড়া কোনো পেশেন্টের মনে করেন আগে থেকে সিস্টিক ফাইব্রোসিস আছে, এই সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টদের নিউমোনিয়াটা অ্যাগ্রাভেট করে হচ্ছে সিউডোমোনাস দ্বারা, ঠিক আছে? অথবা কোনো পেশেন্টের আগে থেকে সিওপিডি আছে। তো সিওপিডি এক্সাজারবেট করে মেনলি কার মাধ্যমে আমরা বলছিলাম, সেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে। তো এই টুকটা জিনিস একটু মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। এটাও কমনলি আসে পরীক্ষায়। তো মাইকোপ্লাজমা নিউমোনিয়ার একটা বিষয় হচ্ছে, এই মাইকোপ্লাজমিয়া কি করে, যখন আপনারা হেমাটোলজি পড়বেন দেখবেন মাইকোপ্লাজমা হচ্ছে অটোইমিউনো হেমোলাইটিক এনিমিয়া, হ্যাঁ। মানে হেমোলাইটিক এনিমিয়ার একটা অর্গানিজম হচ্ছে মাইকোপ্লাজমা। সো মাইকোপ্লাজমা যদি আপনার হিস্ট্রিতে আসে, সেখানে কি থাকবে, এখানে সাধারণত আপনার হেমোলাইসিসের কোনো ফিচার দেওয়া থাকতে পারে পেশেন্টের, ঠিক আছে? অথবা এরা আরেকটা জিনিস করে, মাইক্রোপ্লাজমা হচ্ছে আমাদের ইরাইদেমা মাল্টিফর্মি করে, হ্যাঁ। ইরাইদেমা মাল্টিফর্মি একটা অর্গানিজম হচ্ছে মাইক্রোপ্লাজম। এতে মাল্টিফর্মি কিভাবে বুঝবেন? পরীক্ষার হলে হিস্ট্রি থাকবে যে একটা পেশেন্টের, তার হচ্ছে লেগে অথবা হচ্ছে হ্যান্ডে কিছু সার্কুলার লেশন আছে উইথ সেন্ট্রাল ক্লিয়ারিং, ঠিক আছে? মাঝখানেরটা ক্লিয়ার থাকে, সেন্ট্রালটা রিং শেপ হচ্ছে লেশন থাকে, যেটাকে আমরা বলি টার্গেট লেশন বা বুলস আই লেশন, যেটাকে বলা হয় বুলস আই বা টার্গেট লেশন। তো এটা থাকে হচ্ছে ইরেনা মাল্টিফর্মিতে। তো আপনার যদি কোনো পেশেন্টের নিউমোনিয়া থাকে, সাথে ইরেনা মাল্টিফর্মি থাকে, অথবা হেমোলাইটিক এনিমিয়ার কোনো ফিচার থাকে, যেমন বলে দেয় যদি কোল্ড অ্যান্টিবডি পজিটিভ বা কুমস টেস্ট পজিটিভ, এইসব ক্ষেত্রে তাহলে আমাদের অর্গানিজম হবে মাইক্রোপ্লাজমা নিউমোনি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমার কমনলি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার থেকে এই কোশ্চেন গুলো কমনলি আসে, এগুলোর ভিতরে বলা আছে। আমি আরো ডিটেলস বলে দিচ্ছি, আপনারা জাস্ট এর ভিতরটা যদি পড়েন ইজি হয়ে যাবে। তো কার্ভ 65 কথা আমি একটু আগে বলতেছিলাম, যে এখানে রেসপিরেটরি রেট হচ্ছে মোর দেন 30, আর অ্যাকিউট সিভিয়ার ক্ষেত্রে ছিল 25। এটা একটু আপনারা ঠিক মতো পড়বেন। তো কার্ভ 65 নিয়ে খুব বেশি বলার কিছু নাই।
এটা জাস্ট এক দুবার পড়লে হবে, এখানে বোঝানোর কিছু নাই। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখেন, ইউরিয়া হচ্ছে 7 মিলিমোল। এটা অনেক সময় মিলিমোল না দিয়ে আপনার 20 মিলিগ্রাম পার ডেসিলিটার ওই এককেও দিতে পারে, ঠিক আছে? এটা অবলেট দিয়ে লিখে রাখেন যে মোর দেন 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। সবসময় যে এসআই এককে দিবে এমন না। ব্লাড প্রেশার দেখেন লেস দ্যান 90, আর ডায়াস্টোলিক হচ্ছে লেস দ্যান 60, আর এইজ হচ্ছে মোর দ্যান 5 ইয়ার্স। ইনভেস্টিগেশন এখানে অনেকগুলো আছে, তার ভিতরে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন কোন ইনভেস্টিগেশন সিভিয়ারিটি ইন্ডিকেট করে, ঠিক আছে? এখানে চার পাঁচটা আছে, আমার পাঁচটা মনে হয়, যেটা হচ্ছে সিভিয়ারিটি ইন্ডিকেট করে। এখানে হাইলাইট করা আছে, দেখেন ভেরি হাই অর লো হোয়াইট সেল কাউন্ট মার্কার অফ সিভিয়ারিটি পাশে লেখা আছে। ইউরিয়া মার্কার অফ সিভিয়ারিটি, হাইপোনেট্রিমিয়া মার্কার অফ সিভিয়ারিটি, হাইপো অ্যালবুমিনেমিয়া মার্কার অফ সিভিয়ারিটি, এন্ড হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া মার্কার অফ সিভিয়ারিটি। তো এই পাঁচটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে নাও করতে পারেন। ম্যানেজমেন্ট, নিউমোনিয়ার থেকে ম্যানেজমেন্ট খুব বেশি আসে না, আমি আসতে দেখি নাই। মেইনলি অর্গানিজম রিলেটেড কোশ্চেনই আসে। তারপর আপনারা জাস্ট একটু হচ্ছে কার 65 স্কোর অনুযায়ী এটা একটু দেখে রাখবেন। এটা খুবই ইজি জিনিস। একটু হচ্ছে আমাদের কার 65 যদি লো হয় বা লো সিভিয়ারিটি হয়, সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, যদি হাইপার রেঞ্জ হাইপার সেন্সিটিভ থাকে সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন বা ক্লারিত্রোমাইসিন ইউজ করতে পারি। আর মডারেটের ক্ষেত্রে আমরা অ্যামোক্সিসিলিন প্লাস হচ্ছে ক্লারিত্রোমাইসিন, ওরাল, দুইটাই ওরাল দিতে পারি। আর যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমাদের আইভি ড্রাগে চলে যেতে হবে। আমরা কোএক্সি ক্লাব, কমনলি মক্সা ক্লাব বা টাই ক্লাব ইউজ করে থাকি। এছাড়া সেফোরেক্সিম বা সেফট্রাইজনও কিন্তু ইউজ করা যায়, এর সাথে ক্লারিত্রোমাইসিন আইভি, ঠিক আছে? তো আমাদের দেশে ক্লারিত্রোমাইসিন আইভি, ক্লারিত্রোমাইসিন অতটা বেশি জনপ্রিয় না, যদি বা পাওয়া যায় তো না, আগে এখন পাওয়া যায় দু একটা কোম্পানির, আর খুব বেশি এখনো জনপ্রিয় হয় নাই আর কি। যাই হোক, আর যদি লিস্টেরিয়া সাসপেক্ট করেন সেক্ষেত্রে আমাদের লেভোফ্লক্সাসিন করতে হবে অবশ্যই। কমপ্লিকেশন অফ নিউমোনিয়ার ভিতরে মোস্ট কমন হচ্ছে প্যারানিউমোনিক ইনফেকশন, একটা মনে রাখলেই হবে। এখন আসলে সাপ্রোটিভ নিউমোনিয়া, হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন আমার যখন পরীক্ষা ছিলাম তখন আসছিল, ডিরেক্ট লাইন তুলে দিছিল এখানে দেখেন। কোশ্চেন ছিল এরকম যে, দেখেন একটা লাইন আমি পড়তেছি যে, when suppurative pneumonia or a pulmonary abscess occurs in a previously healthy lung, the most common infective organism is Staph aureus or Klebsiella pneumoniae। এই সেম জিনিসটাই লাইন তুলে দিয়েছিল পরীক্ষায়, যে একটা প্রিভিয়াসলি হেলদি লাং এর ক্ষেত্রে লাং অ্যাবসেসের মোস্ট কমন অর্গানিজম কি, ঠিক আছে? স্টাফ ওরিয়াস আমাদের অপশনে ছিল, বাট যদি স্টাফ ওরিয়াস না থাকে, ক্লেবশিলা থাকে, তাহলে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? স্পাইশাল নিউমোনিয়া সাধারণত কাদের হয়, বা সাপোর্টিভ নিউমোনিয়া বা স্পাইশাল নিউমোনিয়া মেনলি হসপিটালাইজড পেশেন্ট, যেসব পেশেন্ট হচ্ছে সাধারণত বেড রিডেন থাকে, অ্যালকোহলিক পেশেন্ট, এদের অ্যাসপিরেশনের রিস্ক বেশি থাকে, ঠিক আছে? যেমন স্ট্রোকের পেশেন্ট গুলো আমাদের ওয়ার্ডে যা থাকে কমনলি অ্যাসপিরেশন ডেভেলপ করে। তো সাপোর্টিভ নিউমোনিয়া থেকে এই কোশ্চেনটা আসছে, এটা আরো আসতে পারে আপনাদের, সো এটা একটা মাথায় রাখবেন। প্রিভিয়াসলি হেলদি লাংয়ের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে স্টাফোরিয়াস আর ক্লেবশিয়ালা। একটা জিনিস আছে এখানে, লেমিয়ার সিনড্রোম, এটা একটু মনে রাখবেন। কোন রকম দ্বারা হয় ফিউসোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম, ঠিক আছে? লেমিয়ার সিনড্রোম, তাহলে সোর থ্রোট থাকে, পেইনফুল সোলের নেক থাকে, ফিভার থাকে, এটাকে বলতেছিলাম লেমিয়ার সিনড্রোম, খুব বেশি দরকার নাই। সাপোরেটিভ নিউমোনিয়া বা অ্যাসপাইরেশন নিউমোনিয়া, যেটা এটা আমাদের মেইন অর্গানিজম, মেইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেটা করি অ্যামোক্সিসিলিন এন্ড হচ্ছে সাথে একটা অ্যানারোবিক কাভারেজ দিতে হয়। কেন? মেট্রোনিডাজল, তাই না? কারণ কি, এখানে যখন আমাদের অ্যাসপাইরেশন হয় তখন আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো অ্যাসপাইরেশন হচ্ছে। তো আমরা জানি আমাদের যে অ্যাবডোমেনের ভিতরে প্রচুর পরিমাণে অ্যানারোবিক অর্গানিজম থাকে, এই জন্য আমাদের এখানে অবশ্যই অ্যাসপাইরেশন নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যানারোবিক কাভারেজ দিতে হবে, এবং এক্ষেত্রে আমরা মেট্রোনিডাজলটাই আমাদের ফার্স্ট লাইন অফ চয়েস, অ্যালং উইথ মক্সিক্লাভ বা মক্সিসিলিন ক্লাভোনিক অ্যাসিড। এটুকু জানলেই হবে। আর যেটা এটা কিছু ফিচার দেওয়া আছে, এটা সাধারণত হাই গ্রেড ফিভার থাকে। রেমিটেন্ট ফিভার, রেমিটেন্ট ফিভার কাকে বলে আমরা বলতে পারি? একটু আমাকে বলেন তো, রেমিটেন্ট ফিভারের ডেফিনেশন কি বা এটা কাকে বলে? এটা কি গত কন্টিনিউয়াস ক্লাসে আমরা এক ফিভার? জায়গায় রেমিটেন্ট ফিভার পেয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউয়াস বলেন ফিভার ভাইয়া। বলতেছি যে কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ঠিক আছে,
বাট তার ভিতরে তো আমাদের ভাগ আছে না। আমাদের একটা হচ্ছে কন্টিনিউড ফিভার, আর একটা হচ্ছে রেমিটেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিটেন্ট, তাই তো? এই তিনটাই তো মোটামুটি মোটা দাগে তিনটা ভাগ, তাই না? কন্টিনিউডটা হচ্ছে কি, এখানে আমাদের টেম্পারেচার সবসময় রেঞ্জ থাকে এবং আমাদের যে ফ্লাকচুয়েশনটা হয় লেস দ্যান 1 ডিগ্রি। আর যেটা হচ্ছে রেমিটেন্ট, বাট বেস লাইন টাচ করবে না কন্টিনিউটে। আর যেটা রেমিটেন্ট, এখানেও বেস লাইন টাচ করবে না, বাট এখানে ফ্লাকচুয়েশন হবে মোর দ্যান 1 ডিগ্রি। আর যেটা ইন্টারমিডিয়েট, এখানে হচ্ছে আমাদের টেম্পারেচার বেস লাইনে আসবে আবার বাড়বে, তাই না? ইন্টারমিডিয়েট ভিতরে আবার ভাগ আছে না, যেমন হচ্ছে টার্শিয়ান, কোটিডিয়ান, এরকম তো ভাগ আছে। যেটা হচ্ছে অল্টারনেট ডেতে আসে, টার্শিয়ান বলি আমরা, বা একটা 2 ডেজ পর পর যেটা আসে ওটা কোয়ার্টার ফিভার বলি। যাই হোক, এটা আমাদের দরকার নেই। যেটা লাগবে সেটা হচ্ছে আমরা রেমিটেন্ট ফিভার আরো একটা জায়গায় পড়ছিলাম গত ক্লাস, সেটা হচ্ছে এমপায়েমা। আর একটা জায়গায় আছে সেটা হচ্ছে সাপোরেটিভ নিউমোনিয়া, দুইটা জায়গায় রেমিটেন্ট ফিভার হয়। এছাড়া ডিজিটাল ক্লাবিং, যেটা খুব র্যাপিডলি ডেভেলপ করে লাং অ্যাবসেস এর ক্ষেত্রে বা সাপোরেটিভ নিউমোনিয়ার ক্ষেত্রে, খুব র্যাপিডলি, দেখেন 10 to 14 days অনলি এর ভিতরে ক্লাবিং ডেভেলপ করতে পারে, ঠিক আছে? এই দুটি হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই। এরপরে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে আর একটা ডিজিজ, সেটা হচ্ছে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস থেকেও মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন হয়। তো টিউবারক্লোসিস মোস্ট কমন অর্গানিজম হচ্ছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, এটা আমরা সবাই ছোটবেলা থেকে জানি। তো এরা কি করে, প্রথমে আমাদের একটা কি হয়, প্রাইমারি কমপ্লেক্স তৈরি করে, তাই না? এখানে কি হয়, যখন আমাদের অর্গানিজমটা সাধারণত কিভাবে আমাদের বডিতে আসে, সেটা হচ্ছে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে বা এরোসলের মাধ্যমে, ঠিক আছে? ইনহেলেশন করি আমরা। তখন কি হয়, এটা আমাদের যে অ্যালভিউলাইতে এসে লজ হয়, হ্যাঁ, এখানে এসে এন্ট্রি নেয়। তখন কি করে, প্রচুর পরিমাণে আমাদের ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, এগুলো হচ্ছে এখানে এটাকে এনগলফ করার জন্য চলে আসে। তো এরা কি করে, এই যে ম্যাক্রোফেজ আছে, এটা কি করে, এপিথেলয়েড সেলের টার্ন নেয়, ঠিক আছে? এবং এর চারপাশে কি করে, লিম্ফোসাইট গুলো মিলে আমাদের একটা প্রাইমারি টিউবারকুলোমা বা গ্রানুলোমা ফর্মেশন করে, যেটাকে আমরা বলতেছি ঘন ফোকাস, তাই না? এই ঘন ফোকাসটা যখন আবার কি করে, আমাদের লিম্ফ নোডকে ইনভলভ করে, তখন ওইটাকে আমরা কি বলি, ঘন কমপ্লেক্স, তাই তো? তো এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের, মানে এক্সাম পারপাসে। বাট আমাদের দেশের পার্সপেক্টিভে টিভি সম্পর্কে সবকিছু জানতে হবে এই জন্য। বাট পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আসে, যেমন আপনার হচ্ছে, ওদের তো আমরা দুই ভাগে ভাগ করি পালমোনারি টিবিকে, একটা হচ্ছে পালমোনারি আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। তো এক্সট্রা পালমোনারির মোস্ট কমন যে সাইট, এটা পরীক্ষায় আসে এসবি হিসাবে। এক্সট্রা পালমোনারি টিবির মোস্ট কমন সাইট কোথায়, সেটা হচ্ছে লিম্ফ নোড, তাই না? তো একটা বিষয় আসছে, টিবি নিয়ে আসছে, তার প্লুরাল ইফিউশন আছে। তো এটা কি পালমোনারি টিবি নাকি এক্সট্রা পালমোনারি টিবি? এক্সট্রা প্লুরাল পালমোনারি। ইফিউশন, এক্সট্রা এক্সট্রা পালমোনারি। পালমোনারি, ভেরি গুড। হ্যাঁ, এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। হ্যাঁ, প্লুরাল ইনভলভমেন্ট হলে এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা পালমোনারি, ঠিক আছে? লাংস এর বাইরে গেলে সেটা এক্সট্রা পালমোনারি। বাট একটা পেশেন্ট যদি পালমোনারি থাকে, সাথে এক্সট্রা পালমোনারি থাকে, তাহলে আমরা সাধারণত পালমোনারি টিবি বলে থাকি। বাট এখান থেকে যেটা আসে কমন, সেটা হচ্ছে আপনার মোস্ট কমন সাইট অফ এক্সট্রা পালমোনারি টিবি, এটা হচ্ছে লিম্ফ নোড। এই জিনিসটা আমাদের একটু এখান থেকে মাথায় রাখতে হবে। এছাড়া খুব বেশি কিছু পড়ার কিছু নাই। এখানে একটা জিনিস আছে, দেখেন, কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টর থেকে একটা কোশ্চেন এর আগে আসছিল। আপনার হচ্ছে এই যে দেখেন, এখানে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি অর এ, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড ডিজিজের ভিতরে এটা একবার কোশ্চেনে আসছিল, ঠিক আছে? ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি অর এ, ভিটামিন ডি ছিল সম্ভবত সেইবার অ্যান্সারে। তো এটা আপনার একটু এই বক্সটা একটু জাস্ট এক দুবার পড়লে হবে, এটা আসলে খুব বেশি মানে মুখস্থ করার কিছু নাই। জাস্ট এক দুবার পড়লে মনে থাকবে, ঠিক আছে? কি কি ডিজিজ, মানে মেনলি হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের টিবি হয় সাধারণত, যেমন এইচআইভি পেশেন্টদের মোড অফ ডেথের একটা মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে টিউবারক্লোসিস। এছাড়া যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি থাকে, তারা হচ্ছে কেমোথেরাপি পায়, বা হচ্ছে অনেক লং টার্ম ধরে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইনটেক করে, বা কোনো পেশেন্টের মেলিগনেন্সি আছে, ডায়াবেটিস আছে, সিকিডি আছে। তো এই পেশেন্ট গুলো হচ্ছে সাধারণত টিবির জন্য হাই রিস্ক পেশেন্ট আর কি। তবে যেহেতু এটা একটু আনকমন যে ভিটামিনের এইটাই পরীক্ষায় আসছিল, তো সামনেও আসতে পারে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিলিকোসিস। সিলিকোসিস থাকে সাধারণত আমাদের, এটা যখন আমরা সিলিকাসিস পড়বো তখনও দেখবো যে সিলিকোসিসের সাথে টিবির একটা খুব ভালো রিলেশন আছে আর কি। এটা খুব বেশি দরকার নাই, মনেও থাকে না ওইরকম ভাবে, পড়ার দরকার নেই, আসেও না।
এই ফিচার টিচার এগুলো আমাদের আপনারা জাস্ট একদমই পড়বেন, এগুলো আসলে এক্সাম পারপাসে খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এই বক্সটা একটু দেখেন, ফিগারটা, এই ফিগারটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখানে দেখেন মোটামুটি ফিগারটা দেখলে মনে হয় যে অনেক কঠিন, আসলে কিন্তু অনেক কঠিন না। এখানে যে তিনটা ডিজিজ আছে, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পালমোনারি ইনফার্কশন, এই তিনটা কিন্তু অলমোস্ট দেখেন আপনি চারটার ভিতরেই আছে, হ্যাঁ। যেমন কনসলিডেশনের ডিডি কি, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পালমোনারি ইনফার্ক্ট। ক্যাভিটেশনের ডিডি কি দেখেন, এখানেও কিন্তু তিনটাই আছে, নিউমোনিয়া, পালমোনারি ইনফার্ক্ট, ঠিক আছে, এবং লাং ক্যান্সার। মানে লাং ক্যান্সার মানে তো কার্সিনোমা, তার মানে এখানে কার্সিনোমা আছে, তার মানে এই তিনটা কমন। এর সাথে এক্সট্রা আছে কি, জিপিএ। জিপিএ মানে হচ্ছে গ্রানুলোমেটোসিস উইথ পলিএনজাইটি, যেটা আগে বলা হয়তো ওয়েস্টার্ন গ্রানুলোমেটোসিস, তাহলে এখানে এইটা শুধু নতুন। এছাড়া আছে মেসিভ ফাইব্রোসিস যদি থাকে, এই দুটো এখানে এক্সট্রা আছে। তারপর দেখেন প্লুরাল ইনফেকশনের কি কি ডিডি, এখানেও দেখেন নিউমোনিয়া আছে, ইনফেকশন আছে এবং কার্সিনোমা আছে, মানে তিনটাই কমন। এছাড়া একটা এক্সট্রা এক্সট্রা আছে, সেটা হচ্ছে কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো। তাহলে এটা হচ্ছে প্লুরাল ইনফেকশনের ডিডি। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিলিয়ারি শ্যাডোর ডিডি কি কি, ঠিক আছে? তো একটা তো আমরা বিলিয়ারি টিবি বলি, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও যেটা মনে রাখতে হবে, যদি একটা মনে রাখতে চান তাহলে সার্কোইডোসিস মনে রাখতে হবে। এছাড়া ম্যালিগনেন্সিতেও হইতে পারে বিলিয়ারি শ্যাডো। এছাড়া আমরা নিউ ইনফেকশন, ইনফেকশনের ভিতরে হিস্টোপ্লাজমোসিস, এই ফাঙ্গাল ইনফেকশনটা মনে রাখতে হবে, হিস্টোপ্লাজমোসিস, ঠিক আছে? এছাড়া একটা আছে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, ঠিক আছে, ইওসিনোফিলিয়া। আর একটা ডিজিজ এটা মনে রাখা, যে বিলিওডোসিস, এই বিলিওডোসিস থেকে একটা কোশ্চেন একবার এফসিপিএসসি আসছিল, যদিও এই ডিজিজটা খুবই মানে হচ্ছে আনকমন, বাট এটা থেকে একটা কোশ্চেন একবার এফসিপিএসসি আসছিল। এই বিলিওডোসিস হয় কি, এদের হচ্ছে মাল্টিপল হচ্ছে আপনার অ্যাবসেস থাকে, সেটা আপনার স্কিনেও থাকতে পারে, লাংসেও থাকতে পারে, এবং সাধারণত ফার্মারদের বেশি হয়। এই কোশ্চেনটা একবার আসছিল, যদিও ইমিউন সিস্টেমের খুব বেশি ডেভিয়েশনে বলা নেই, বাট এটা একবার কোশ্চেনে আসছিল যে একটা পেশেন্টের ফার্মার ছিল হিস্ট্রি, ওই পেশেন্টের মাল্টিপল হচ্ছে স্কিন অ্যাবসেস প্লাস হচ্ছে লাং অ্যাবসেস ছিল, ঠিক আছে? সেটা হচ্ছে যদি এরকম কোনো হিস্ট্রি থাকে, মাল্টিপল অ্যাবসেস, এন্ড পেশেন্ট যদি ফার্মার বা এই টাইপের হয়, সেক্ষেত্রে বিলিওডোসিস একটা ডিডিতে আপনারা রাখবেন অবশ্যই। তাহলে এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে বিলিয়ারি শ্যাডোর ডিডি, এটা আপনার পরীক্ষায় আসতে পারে। এরপরে আমাদের যদি আসি আমরা হচ্ছে টিবির ইনভেস্টিগেশন সম্পর্কে। টিবি আমাদের সব অর্গান মোটামুটি ধরতে পারে, তার ভিতরে যেমন আমাদের লিম্ফ নোড সবচেয়ে কমন। এরপরে যেটা আমাদের প্লুরা বলি, জিআই ট্রাক্ট বলি, পেরিকার্ডিয়াম বলি, কিংবা বোনস বলি, সিএনএস বলি, সবকিছু ইনভলভ করতে পারে, ঠিক আছে? কখন কখন আমার টিবির ট্রিটমেন্ট হচ্ছে, আচ্ছা এটা পরে আসি, ট্রিটমেন্টে পরে বলি। তো দেখেন এখানে কিছু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ফিচার দেয়া আছে, এটা যাতে আপনারা এক দুবার দেখে নেবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। ইনভেস্টিগেশন আসে, ইনভেস্টিগেশন অনেক কোশ্চেন আসে। ইনভেস্টিগেশন থেকে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে কোনটা, ডিরেক্ট মাইক্রোস্কোপি অফ স্পুটাম স্ফিয়ার। হ্যাঁ, আমরা তো সব পেশেন্টদের কি করি, স্পুটাম স্মিয়ার করি, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। বাট আমাদের যদি আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি, তাহলে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে কালচার, ঠিক আছে? কালচার সেন্সিটিভিটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, বাট ইনিশিয়াল হচ্ছে স্পুটাম। সাধারণত লিস্ট বলা হয় যে দুইটা স্যাম্পল নিতে, হ্যাঁ। আমরা কিন্তু ইউজুয়ালি দেখা গেছে অনেক সময় একটা স্যাম্পলই করাই, বাট ইউজুয়ালি দুইটা স্যাম্পল নিতে হবে, এবং বলা হয় যে একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল আর একটা হচ্ছে আর্লি মর্নিং স্যাম্পল নেওয়ার জন্য বলা হয়, ঠিক আছে? আর আমরা ল্যাটেন্ট টিভি দেখার জন্য সাধারণত ইগরা করে থাকি, হ্যাঁ, ইন্টারফেরন গামা রিলিজ আছে, অথবা এমটিও করা করা যেতে পারে, বাট যদি দুইটাই অপশন থাকে তাহলে ইগরা হবে, হ্যাঁ, ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিসের জন্য। টিবি থেকে আর যেটা আসে আপনার আসার সময়, সেটা হচ্ছে এর ড্রাগের সাইড এফেক্ট। এটা আমরা প্রত্যেক পরীক্ষায় ফেস করে আসি, ভাইভাতে ফেস করে আসি। তো এখান থেকে আমাদের কোশ্চেন আসে, সেখানে আমাদের টিবি রেজিমেন্ট কিছুটা সামনে হয়তো চেঞ্জ হবে, আমাদের ডাব্লিউএইচও চেঞ্জ করে না যদি এখনো, আর বিভিন্ন গাইডলাইনে কিন্তু টিবি রেজিমেন্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমাদের যেহেতু এগুলোই আছে, আইসোনিয়াজিন, রিফাম্পিসিন, পাইরাজেটামল এন্ড ইথামবিউটল, এই প্রত্যেকটার সাইড এফেক্ট আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আইসোনিয়াজিনের সাইড এফেক্টের ভিতরে আমাদের মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এছাড়া হেপাটাইটিস তো সবগুলোই করতে পারে, তার ভিতরে মেইনলি আইসোনিয়াজিন, রিফাম্পিসিন আর পাইরাজেটামল, এই তিনটা হেপাটাইটিস করে। একটা জিনিস বলেন তোমাকে, সেটা হচ্ছে মোস্ট হেপাটোটক্সিক ড্রাগ কোনটা এই চারটার ভিতরে,
চারটা ভিতর ইথাম্পিটল নর্মালি হেপাটাইটিস করে না বা করে না, বাট এই তিনটা কিন্তু হেপাটাইটিস করে। তার ভিতরে মোস্ট হেপাটোটক্সিক ড্রাগ কোনটা? পাইরিথিনামাইড। ভেরি গুড, পাইরোজিনামাইড। ঠিক আছে, বাট পাইরোজিনামাইড কিন্তু হেপাটাইটিস করে রেয়ারলি, বাট এটা কিন্তু মোস্টলি হেপাটোটক্সিক। আর কমনলি হেপাটাইটিস করে কোন ড্রাগটা? আইসোনিয়াজাইড। আইসোনিয়াজিন। ভেরি গুড। তাহলে আমাদের এখানে দুটো জিনিসের একটু মানে টেকনিক্যাল টার্ম দুইটাই, একটা হচ্ছে কমনলি হেপাটাইটিস করে আইসোনিয়াজাইড, আর পাইরোজিনামাইড হচ্ছে কমনলি হেপাটাইটিস করে না, বাট এটা হচ্ছে মোস্ট হেপাটোটক্সিক। হ্যাঁ, যখন একটা পেশেন্টের আমরা হচ্ছে আপনার সাপোজ ধরেন একটা পেশেন্ট এটিটিভি ড্রাগ শুরু করলো, তার হচ্ছে 2 সপ্তাহ পরে দেখা গেল ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হলো, তখন আমরা কি করি? আমাদের তো হচ্ছে মেইনলি এই হেপাটোটক্সিক ড্রাগ গুলো তখন অফ করতে হয়। এবং আমরা যখন শুরু করবো, তারপর নেক্সট ডে যখন শুরু করার সময় আমাদের অবশ্যই শুরু করতে হবে লেস হেপাটোটক্সিক ড্রাগ দ্বারা। ফার্স্ট আমি আইসোনিয়াজেড শুরু করলাম, বা ইথাম্বিউটল বলে যে অফ না করলেও হয় যদি আলাদা আলাদা পেশেন্ট ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের যে ডটস কর্নার থেকে যে ওষুধগুলো দেয় ওখানে সাধারণত একসাথে থাকে, আমরা যদি বলি না 4 FDC বা 2 FDC কম্বিনেশন থাকে। বাট এখন কিন্তু কিছু কোম্পানি আলাদা ড্রাগও নিয়ে আসছে। সো যখন আমাদের ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয়, তখন ইথাম্বিউটল অফ না করলেও চলে যদি পেশেন্ট আলাদা ওষুধ কিনে খায় আর কি। আর যদি একসাথে থাকে তাহলে তো সবই বন্ধ করতে হবে। বাট আইডিয়ালি বাইরের দেশে কিন্তু সিঙ্গেল এজেন্টই ইউজ করতে বলে, যাতে হচ্ছে আপনার এই যে অফ অন করা জিনিসটা আসলে ইজি হয়। তো দেখা গেছে আপনার এই জন্য বলে যে লেস হেপাটোটক্সিক ড্রাগ দিয়ে শুরু করতে, যেমন আইসোনিয়াজিন দিয়ে আমরা শুরু করবো, এটা লেস হেপাটোটক্সিক। এরপরে আমরা রিফাম্পিসিন শুরু করবো 2-4 দিন পরে, এরপরে আমরা পাইরোজিনামাইড শুরু করবো। মানে পাইরোজিনামাইড যেহেতু মোস্ট হেপাটোটক্সিক, এই জন্য এটা শুরু করতে হয় সবার শেষে। তো এখানে আসলে খুব বেশি কিছু বলার নেই, কমন যে এগুলো আসে পেরিফেরাল নিউরোপ্যাথি, এই পেরিফেরাল নিউরোপ্যাথি যাতে না হয় একটা ড্রাগ দেই সাথে, তাই না? পাইরিডক্স বা ভিটামিন B6 দেই আমরা, 6 বিট বা পাইরিডক্সিন পাওয়া যায়। আর রিফাম্পিসিনের সাথে আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে হেপাটাইটিস করে। রিফাম্পিসিন আরেকটা যেটা করে সেটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এটা একটু মনে রাখতে হবে, আমরা রেনাল সিস্টেম পড়ার সময় এটা পাবো। আর পাইরাজিনামেটের মোস্ট কমন হচ্ছে আমাদের হাইপার ইউরেসিমিয়া আর গাউট। ইথাম্বিউটল হচ্ছে রেট্রোভালভার নিউরাইটিস। এগুলো হচ্ছে মোস্ট কমন, বাট আমাদের সবগুলোই মোটামুটি মনে রাখতে হবে। আর রিফাম্পিসিনের আরেকটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার অফ ইউরিন করে, বাট এটা যদিও সাইড ইফেক্ট, বাট এটা কিন্তু অ্যাডভার্স ইফেক্ট না। ঠিক আছে, সো অরেঞ্জ কালার ইউরিন হলেও আমরা কিন্তু ড্রাগ অফ করবো না। ঠিক আছে, আমাদের ড্রাগ কিন্তু চলবে, পেশেন্টকে কাউন্সিলিং করে দিতে হবে। এখন আসলে আমার ট্রিটমেন্ট ডিউরেশন, ট্রিটমেন্ট আমার সাধারণত ইউজুয়ালি কত মাস ট্রিটমেন্ট দিই? 6 মান্থ ট্রিটমেন্ট দিই, তাই না? মোস্ট অফ দ্য কেসেস এটা আইদার পালমোনারি অর হচ্ছে এক্সট্রা পালমোনারি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে 12 মান্থস লাগে, যেমন একটা হচ্ছে সিএনএস টিবি বা টিউবারকুলার মেনিনজাইটিস যদি থাকে। বোনস টিবিতে অনেক সময় আমাদের হচ্ছে 12 মান্থস, মানুষ 18 মান্থস পর্যন্ত দেয়া লাগতে পারে। আর একটা কোশ্চেন হচ্ছে আমরা কখন কখন টিবিতে হচ্ছে স্টেরয়েড দিই। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড এখানে আছে, এটা একটু দেখেন, এখানে মার্ক করবেন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে যদি আমাদের সেরোসাইটিস থাকে, সেরোসাইটিস ভিতরে মেইনলি হচ্ছে আমাদের যদি পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন বা সিএনএস ইনভলভমেন্ট থাকে, বা যদি অ্যাড্রেনাল টিবি হয়, হ্যাঁ অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ইনভলভ করে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্টেরয়েড দিতে হবে, সিস্টেমিক স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড। মোটামুটি আমাদের টিবি থেকে এইগুলো জানলেই হবে। ফাঙ্গাল ডিজিজটা আগামী ক্লাসে আমাদের ডিজিজের সাথে আলোচনা করব, আজকে করব না। তো এরপর আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের লাং টিউমার। লাং টিউমার থেকেও একটা কোশ্চেন প্রতি বছর আসে, স্পেশালি হচ্ছে আপনার প্যারানিউপ্লাস্টিক যে ফিচার গুলো আছে ওখান থেকে। এবং লাং টিউমার থেকে খুব সিলি কোশ্চেন আসে মাঝে মধ্যে, যেমন এখানে একটা বক্স দেওয়া আছে দেখেন এখানে। তো এখানে মোস্ট কমন লাং ক্যান্সার, এই কোশ্চেনটা কিন্তু 2-3 বার আসছে পরীক্ষায়। ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই কোশ্চেনটা আপনারা দেখলে মনে হবে যে একটা তো একটা 1 2 3 টাইপের কোশ্চেন। ঠিক আছে, বাট এটা কিন্তু অনেকবার আসছে, হ্যাঁ 2-3 বার আসছে। মোস্ট কমন কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। বাট এটা একটু, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে তো আসলে আমাদের এই যে ডেভিডসন বইগুলো, এগুলো তো আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে লেখা হয়নি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউএসএ বা ইউকে ওই দেশের পার্সপেক্টিভ বা তাদের ওইখানের ইনসিডেন্স প্রিভ্যালেন্স অনুসারে লেখা। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ইউএসএ তে হচ্ছে মোস্ট কমন হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, বাট ইউকে তে ইউকে তে হচ্ছে মোস্ট কমন হচ্ছে
স্কোয়ামাস সেল কার্সিনোমা, বাট আপনারা ওভারঅল মনে রাখবেন অ্যাডেনোকার্সিনোমাটা হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমার থেকে আমাদের দেশের পার্সপেক্টিভে। বাট হচ্ছে ওভারঅল যদি চিন্তা করি সেক্ষেত্রেও এখানেও দেখেন পার্সেন্টেজ দেখলে 35 to 40 হচ্ছে আমাদের অ্যাডেনোকার্সিনোমা, তো এটা কি আমরা মোস্ট কমন ধরবো, ঠিক আছে, অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমার সাথে আর দুইটা ইনফরমেশন, সাথে হচ্ছে একটা, এটা হচ্ছে সাধারণত ফিমেলদের বেশি হয় এবং নন স্মোকারদের বেশি হয় অ্যাডেনোকার্সিনোমা। তো এরকম যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে, নন স্মোকার, ফিমেল, এবং লিশনটা সাধারণত পেরিফেরির দিকে হয়, হ্যাঁ, মানে লাংস এর পেরিফেরিতে, মানে দুই সাইডে বেশি হয়, মানে সেন্ট্রালি না, তাহলে সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা হচ্ছে ভালো বলা হয়, এটার প্রগনোসিস খুব ভালো, বেস্ট প্রগনোসিস বলা হয়। এটাও বেশ ভালোই কমন আছে, এটা সেন্ট্রালি হয়, ঠিক আছে, এর সাথে আপনার হচ্ছে স্মোকিং এর রিলেশন আছে। আর স্মল সেল যেটা, স্মল সেল হচ্ছে ওর্স্ট প্রগনোসিস, ঠিক আছে, এটা হচ্ছে ওর্স্ট লাং কার্সিনোমা বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সবচেয়ে ওর্স্ট হচ্ছে স্মল সেল কার্সিনোমা। এটা আরেকটার নাম হচ্ছে ওট সেল কার্সিনোমা, হ্যাঁ। এবং এটা হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ এবং র্যাপিডলি গ্রোয়িং টিউমার, হ্যাঁ। এই জন্য যদি আপনার কোনো পেশেন্টের হিস্ট্রি থাকে এরকম যে একটা পেশেন্ট, এটা মাঝে মাঝে এমআরসিপিতে এরকম কোশ্চেন দেয়, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা পেশেন্ট আপনার 3 মাস আগে ডক্টর দেখাইছিল কাফ এন্ড চেস্ট পেইন নিয়ে, পেশেন্টের চেস্ট এক্সরে নর্মাল ছিল, বাট 2 মাস বা 3 মাস পর দেখা গেল তার চেস্ট এক্সরে তে হচ্ছে বিশাল একটা টিউমার, হ্যাঁ, মানে দেখা যাচ্ছে একদম র্যাপিড গ্রো করে, তাহলে এটার মোস্ট পসিবল হচ্ছে স্মল সেল কার্সিনোমা, কারণ এটা হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং এবং হচ্ছে আপনার র্যাপিডলি হচ্ছে স্প্রেড করে এন্ড র্যাপিডলি মেটাস্টাসাইজ করে। এই জন্যই বলা হয়েছে ওর্স্ট প্রগনোসিস স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে, হ্যাঁ। আর লার্জ লার্জ সেল থেকে ইউজুয়ালি কোশ্চেন পরীক্ষায় আসে না, কোশ্চেন মেইনলি আসে অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস এন্ড হচ্ছে স্মল সেল কার্সিনোমা থেকে। তাহলে দেখেন আমরা যদি ফিচার গুলো আলোচনা করি, তার ভিতরে আমাদের মোস্ট কমন ফিচার হচ্ছে কাফ। কাফ হচ্ছে মোস্ট কমন আর্লি সিমটম অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তো এটা একটা এসবিআই কোশ্চেন হইতে পারে। এছাড়া আমাদের হেমোপটাইসিস তো থাকবে। হেমোপটাইসিস কেন হয় এখানে কিছু বলা আছে, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল ইনফেকশনের কারণে হইতে পারে, আর একটা হচ্ছে কি, এই জন্য এখানে একটা জিনিস বলছে দেখেন, Uh, hemoptysis in a smoker should always be investigated to exclude lung malignancy. এছাড়া ব্রোঙ্কিয়াল অবস্ট্রাকশন হতে পারে, টিউমার যদি সেন্ট্রাল যদি কোনো টিউমার হয়, এই কি দেখেন আমাদের এখানে কি থাকে, আমাদের ট্র্যাক মাঝখানে তো ট্রাকিয়া থাকে, তারপরে এই যে দুই পাশে আমাদের হচ্ছে প্রিন্সিপাল ব্রোঙ্কাস ভাগ হয়ে গেল। তো যদি সেন্ট্রাল কোনো টিউমার হয় সেক্ষেত্রে সে কি করতে পারে, এই যে ব্রোঙ্কিয়ালটাকে এটা হচ্ছে কম্প্রেশন করে আপনার অবস্ট্রাকশন করতে পারে। আর পেরিফেরি টিউমার হলে সাধারণত ইউজুয়ালি ব্রোঙ্কিয়াল অবস্ট্রাকশন ইউজুয়ালি হয় না। তো যেখানে ব্রোঙ্কিয়াল অবস্ট্রাকশন হবে সেখানে হচ্ছে আপনার কি হবে, এখানে আপনার র্যাপিডলি পেশেন্টের সাইন সিমটম ডেভেলপ করবে, এবং পেশেন্টের এসব পেশেন্ট সাধারণত কলাপস অফ দ্য লাং নিয়ে প্রেজেন্ট করে, কারণ এখান থেকে তো কোনো এয়ার এন্ট্রি হতে পারতেছে না, লাং কলাপস নিয়ে প্রেজেন্ট করে। এবং আপনার একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার পেশেন্ট সিনারিও দেওয়া থাকবে, মনে করেন একটা পেশেন্ট আপনার স্মোকিং করে বা হচ্ছে একটা পেশেন্ট রিপিটেটিভ এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করতেছে, একটা কোশ্চেন কমনলি দেয় যে একটা পেশেন্ট আপনার রিকারেন্ট এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, এনিমিয়ার ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, একটু ভালো হচ্ছে, আবার দেখা গেছে 100 200 তারপর আবার সে নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে। এরকম যদি কোনো পেশেন্ট রিকারেন্ট নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আপনার মাথায় অবশ্যই রাখতে হবে যে এটা মেবি কেস অফ হচ্ছে মেলিগনেন্সি হতে পারে, ঠিক আছে। তো একটা পেশেন্ট যদি রিকারেন্ট নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করে সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আমাদের মেলিগনেন্সিকে অবশ্যই এক্সক্লুশন করতে হবে। এবং এই ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন পেশেন্ট গুলো হয়, এদের সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে সাধারণত স্ট্রাইডর নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, স্ট্রাইডর, তাহলে যে লার্জ এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে আমরা স্ট্রাইডর পাই, তাই না। আর ব্রেথলেসনেস এটা তো থাকবেই, মোটামুটি থাকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। সাধারণত ব্রেথলেসনেস কেন হয়, কারণ এখানে আমাদের কি হয়, টিউমার যদি আমাদের এখানে যে ডায়াফ্রামকে যদি কম্প্রেস করে সেক্ষেত্রে ফেনিক নার্ভ কম্প্রেশনের কারণে ডায়াফ্রামিক প্যারালাইসিস হয়, এই জন্য আমাদের ব্রেথলেস হয়। এছাড়া আরেকটা কারণে ব্রেথলেসনেস হতে পারে, সেটা হচ্ছে যদি প্লুরাল এফিউশন ডেভেলপ করে, ঠিক আছে, সেক্ষেত্রেও তো আমাদের ব্রেথলেসনেস হবে। তো মোটামুটি এই জিনিসগুলোই আমরা এরপরে এই বিষয়গুলো আপনাদের রিডিং করে নেবেন, খুব বেশি বোঝানোর কিছু নাই, তবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, এখানে এখানে বলা আছে এক্সাম 9 টপিক। তো এখানে এই জিনিসটা আপনি একটু ভাগ করে নেবেন, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোন ধরনের কার্সিনোমায় কোন ধরনের মেটাস্ট্যাটিক ফিচার গুলো আমরা পাই। ঠিক আছে, এখানে বলা আছে নন মেটাস্ট্যাটিক নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ লাং ক্যান্সার। পরীক্ষার অংশ এইভাবে আসে যে প্যারানিউপ্লাস্টিক ফিচার অফ লাং ম্যালিগনেন্সি বা লাং কার্সিনোমা।
তো এখানে ওভারঅল 14টা হচ্ছে ম্যানিফেস্টেশন দেয়া আছে এন্ডোক্রাইন, নিউরোলজিক্যাল এন্ড আদারের ভিতরে। তো আপনারা এভাবে মনে না রেখে আপনারা একটু সিস্টেম ওয়াইজ, মানে হচ্ছে স্কোয়ামাস সেলের কি কি হয়, স্মল সেলের কি কি হয়, এভাবে মনে রাখবেন। তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু লিখে রাখবেন এটা, বা নোট করে রাখবেন বইতে বা স্টিকি নোটস হয়ে থাকে। তো স্কোয়ামাস সেল কার্সিনোমা আমরা মেইনলি পাই হচ্ছে হাইপারক্যালসিমিয়া। কারণ কি, এখানে আমাদের প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড রিলিজ হয়। হ্যাঁ, এটা যদি আমরা দেখেন, হাইপারক্যালসিমিয়া ডিউ টু সেক্রেশন অফ প্যারাথাইরয়েড রিলেটেড হরমোন রিলেটেড পেপটাইডস। ঠিক আছে, ইভেন এই কোশ্চেনটাও আসে যে হাইপারক্যালসিমিয়া কেন হয়। ঠিক আছে, যেমন সার্কোইডোসিসে হাইপারক্যালসিমিয়া হয়, এটা একটা রিজন। মেলিগনেসিতে হাইপারক্যালসিমিয়া হয়, এটা একটা রিজন। ঠিক আছে, এরকম। আবার মাল্টিপল মায়োলোমায় হাইপারক্যালসিমিয়া হয়, ওইটা কিন্তু ওর আলাদা রিজন। তো কোনটাতে কোন কারণে হাইপারক্যালসিমিয়া হয়, এটা আপনাকে একটু কোরিলেট করে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে হাইপারক্যালসিমিয়া ডিউ টু প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড রিলিজের জন্য। স্কোয়ামাস সেল কার্সিনোমা আরো কি পাওয়া যায়, হাইপার থাইরয়েডিজম পাওয়া যায়, কারণ একটোপিক টিএসএইচ রিলিজ হয় এখানে। ঠিক আছে, আর একটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্লাবিং। আমাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমায় ক্লাবিং তো কমন একটা ফাইন্ডিং, বাট এটা মেইনলি ক্লাবিংটা পাই হচ্ছে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। আর একটা হচ্ছে এসপিওএ, মানে হচ্ছে হাইপারট্রফিক পালমোনারি অস্টিও আর্থ্রোপ্যাথি। এটা আমরা কমনলি পাই হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। তো চারটা আমি বললাম, চারটার ভিতরে স্কোয়ামাস সেল কার্সিনোমার যে প্যারানিউপ্লাস্টিক ফিচার চারটা বলছি, চারটার ভিতরে একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া, এটাই মোস্ট কমন। এছাড়া আছে হচ্ছে হাইপার থাইরয়েডিজম, এছাড়া ক্লাবিং, এন্ড হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওডিস্ট্রফি। এই চারটা হচ্ছে হাইপার স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। এরপর আসেন স্মল সেল কার্সিনোমা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে আমাদের কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে সিয়াদ। হ্যাঁ, সিয়াদ মানে হচ্ছে হাইপোনাট্রিমিয়া নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট, সিয়াদ। এছাড়া এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে একটোপিক এসিটিএস রিলিজ হয়। এসিটিএস কি করবে, আমাদের কর্টিসল সিক্রেশন বাড়ায়। এই জন্য হচ্ছে একটোপিক, এই ধরনের পেশেন্ট কুশিং সিনড্রোমের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। কুশিং সিনড্রোম। আরেকটা হচ্ছে মায়াস্থেনিক লাম্বারিটন সিনড্রোম। এখানে দেখেন দেওয়া আছে, এই যে মায়াস্থেনিয়া বা লাম্বারিটন সিনড্রোম, এটা আমরা পাই হচ্ছে স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে। আরেকটা আছে ডার্মাটোমায়োসাইটিস, এটাও পাই হচ্ছে আমরা স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে। ডিএমসিএইচ দ্বারা মনে রাখতে পারেন, ডিতে হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, এমে হচ্ছে মায়াস্থেনিয়া, সিতে হচ্ছে কুশিং, আর এইচে হচ্ছে হাইপোনেট্রিমিয়া বা সিয়াদ। ঠিক আছে, ডিএমসিএইচ দ্বারা আমরা স্মল সেল কার্সিনোমার প্যারানিউপ্লাস্টিক ফিচার গুলো মনে রাখতে পারি। আর লাস্ট অফ অল যেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমায় মেইন যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া। অ্যাডেনোকার্সিনোমা আমরা গাইনোকোমেশিয়া পাই। আর একটা তো আমি বলছি, এটা নন স্মোকারদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়, এবং লেশনটা থাকে পেরিফেরি। এই জন্য এখানে অনেক সময় এমআরসি পরীক্ষা একটা ক্লু দেয় যে এরকম একটা পেশেন্টের এরকম মেলিগনেন্সি সাসপেক্টেড, তার হচ্ছে কাফ আছে, হেমোপ্টাইসিস আছে, বাট হচ্ছে ব্রঙ্কোস্কোপি নর্মাল। হ্যাঁ, ব্রঙ্কোস্কোপি নর্মাল। কারণ কি, ব্রঙ্কোস্কোপি নর্মাল কেন অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আমাদের লেশনটা তো হয় পেরিফেরিতে। এই জন্য ব্রঙ্কোস্কোপি করলে সাধারণত কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, ব্রঙ্কোস্কোপি নর্মাল থাকে। তো অনেক সময় আমরা ব্রঙ্কোস্কোপি নর্মাল দেখে ভাবলাম যে এটা কোনো মেলিগনেন্সি না, এটা হয়তো অন্য কোনো কজ। বাট এটা কিন্তু ভুল করা যাবে না। অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি মেইনলি নর্মালি হবে, কারণ এটা হচ্ছে পেরিফেরাল লেশন, লাংসের পেরিফেরাল দিকে থাকে। এই জন্য ব্রঙ্কোস্কোপি থেকে তো আমরা ব্রঙ্কাস দেখি, এই জন্য ব্রঙ্কাসে আমরা নর্মাল পাবো। তো আমাদের লাং টিউমার থেকে মোটামুটি এইগুলোই আসে, একটা হচ্ছে ডায়াগনোসিস আসে, আর একটা হচ্ছে প্যারানিফ্রস্টিক ফিচার আসে। এর ট্রিটমেন্ট বা এর হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, এগুলো পরীক্ষায় আসেও না, আসবেও না আমাদের লেভেলে। ঠিক আছে, স্টেজিং আছে, স্টেজিং আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য, মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ছাড়া যারা আছে, গ্রাজুয়েটদের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এবং পরীক্ষায়ও আসে না এগুলো। এখানে একটা জিনিস দেখেন, এই বক্সটা একটু ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা লাং ক্যান্সারের পেশেন্ট কি কি ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখানে 8টা পয়েন্ট আছে দেখেন। হ্যাঁ, একটা হচ্ছে পেশেন্ট কি করতে পারে, হাইলার লিম্ফেনোডেনজিস
অ্যাডেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের একটা পেরিফেরাল অপাসিটি বা একটা মাস লেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপর আর কি করতে পারে, একটা পেশেন্ট হচ্ছে আপনার কাছে আসতে পারে কলাপস দিয়ে, কলাপস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইফিউশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তারপরে যে প্যারাট্রাকিয়াল লিম্ফেনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে প্যারাট্রাকিয়াল লিম্ফেনোপ্যাথি, এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এছাড়া এই যে পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। তারপরে আপনার হচ্ছে এখানে দেখেন 7 নম্বর কি আছে, ডায়াফ্রামটা রেস্ট হেমি ডায়াফ্রাম নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ রিব লেশন বা অস্টিওলাইটিক রিব ডিস্ট্রাকশন নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। মানে হচ্ছে একটা মেলিগন্যান্সি বা ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা এক্সরে তে কি কি ফাইন্ডিং পাইতে পারি, ঠিক আছে। এটা আপনারা অনেক সময় ওয়ার্ডেও ফেস করবেন ট্রেনিং পিরিয়ডে, যে একটা মেলিগন্যান্সি বা লাং মেলিগন্যান্সির পেশেন্ট এর এক্সরে ফাইন্ডিং কি কি হইতে পারে। সো এই 8 ধরনের ফাইন্ডিং আমরা পাইতে পারি একটা মেলিগন্যান্সি পেশেন্টের। সো এটা কিন্তু আপনার এফসিএমএস পরীক্ষা এখন পর্যন্ত আসছে কিনা আমি দেখি নাই, বাট আসতে পারে। ইনভেস্টিগেশনের ভিতরে আমাদের ইনিশিয়াল তো আমরা বলছি আমাদের চেস্ট এক্সরে, এবং বাট আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে সিটি স্ক্যান, ঠিক আছে। সিটি স্ক্যান, এখানে এইচআর সিটি না, আমরা বলছি এখানে হচ্ছে সিটি স্ক্যান, নর্মাল সিটি স্ক্যান। এরপরে আমরা হচ্ছে সিটি গাইডেড বায়ো এনফেরেন্সি করতে পারি, বা যদি সেন্ট্রাল লেশন হয় সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি করতে পারি, ব্রঙ্কোস্কোপি করে আমরা হিস্টোপ্যাথোলজি নিতে পারি, ঠিক আছে। বাট আইডিয়াল নিয়ম হচ্ছে এক্সরে করবো এরপর সিটি স্ক্যান করবো অল পেশেন্টের ক্ষেত্রে। বাট আমাদের অনেক সময় স্যাররা যেটা বলে যে যদি সেন্ট্রাল লেশন হয় সেক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি করে বায়োপসি নিতে পারি, আর আদারওয়াইজ আমরা পেরিফেরাল লেশনের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করে সিটি গাইডেড এফএনসি করে হিস্টোপ্যাথোলজি করি আর কি। ট্রিটমেন্ট আমাদের দরকার নেই, প্রেগন্যান্সি স্টেজিং আপনাদের দরকার নেই। সেকেন্ডারিস, হ্যাঁ, এখান থেকে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে সেকেন্ডারিস এর ভিতরে কোথা থেকে আমাদের সেকেন্ডারি আসে, হ্যাঁ। তাহলে দেখেন ব্রেস্ট, কিডনি, ইউটেরাস, ওভারি, টেস্টিস এন্ড থাইরয়েড, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু একটা লাইন আপনার একটু মনে রাখবেন যে লাংয়ের সেকেন্ডারিস গুলো কোথা থেকে আসতেছে। তার ভিতরে মেইনলি হচ্ছে ব্রেস্ট, থাইরয়েড, এই দুটো হচ্ছে মেইন, তারপর কিডনি, ইউটেরাস, ওভারি, ইভেন টেস্টিস থেকেও হতে পারে, ঠিক আছে। আর অনেক সময় বলে না যে ক্যানন বল অ্যাপিয়ারেন্স, ক্যানন বল অ্যাপিয়ারেন্স একটা মেনলি সেকেন্ডারিস। সেকেন্ডারিস এর মোটামুটি যে প্রাইমারি সাইট গুলো হচ্ছে ব্রেস্ট, কিডনি, ইউটেরাস, ওভারি, টেস্টিস এন্ড থাইরয়েড। তো মোটামুটি আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আমাদের লাং ক্যান্সার হলো, ইনফেকশন হলো, ইনফেকশনের ভিতরে শুধু ফাঙ্গাল ইনফেকশনটা বাকি আছে, ওইখানে একটা টপিক। ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসের কিছু টপিকের সাথে মিল আছে, এই জন্য ওইটার সাথে একসাথে পড়াবো আর কি। যেহেতু সিমিলারিটিস আছে অন্য টপিকের সাথে, এই জন্য আজকে ওটা স্কিপ করলাম। আর হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এই 3টা টপিকের ভিতরে আমাদের লিস্ট আপনার এখান থেকে 4টা কোশ্চেন পরীক্ষা কমন পাবেন। আমি যে জিনিসগুলো বললাম আপনারা যদি এইভাবে পড়েন, আপনাদের আশা করি আপনারা 100% কারেক্ট অ্যান্সার করতে পারবেন। সো আপনারা জাস্ট বইটা পড়েন এবং লেকচারে যে কথাগুলো বলছি, কোশ্চেন গুলো কিভাবে আসে, কোশ্চেনের প্যাটার্ন কি কি ক্লু থাকে, এই ক্লু ধরে ধরে আপনারা পড়েন, এবং আপনারা চাইলে হচ্ছে যে কোনো কোশ্চেন ব্যাংক সলভ করতে পারেন। আমরা ডিসকাস করবো নেক্সট, আমাদের সেশন আছে কোশ্চেন এসবিআই কোশ্চেন সেশন ওইখানে। বাট তার আগে আপনারা হচ্ছে বইটা ভালো মতো একবার রিভিশন করেন, আমার এই লেকচারটা দরকার হলে আবার একবার শুনবেন। সো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে সেটা আমাকে বলতে পারেন। ভাইয়া এনি এই যে কোশ্চেন রিগার্ডিং স্মল সেল টুডেস কার্সিনোমা, ক্লাস? জি জি, স্মল সেল কার্সিনোমার যে নিউমোনিকটা বললেন ওইটা একবার যদি রিপিট করতেন। এটা বলছিলাম যে প্যারানিওপ্লাস্টি। ডিএমসিএইচ, হ্যাঁ হ্যাঁ, DMC D for dermatomyositis, M for myasthenia, Lambert-Eaton syndrome, C for Cushing syndrome, H for hyponatremia। হাইপোনাট্রিমিয়া হয় সিয়াদের জন্য, সিনড্রোম অফ হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, ডিএমসিএইচ তার জি। মনে রাখতে পারেন, এটি কমনলি পরীক্ষা আসে। আর স্কামোস সেলে বলেছি হাইপার ও, ক্যালসিমিয়া, হাইপার থাইরয়েডিজম, আর হচ্ছে আমার ক্লাবিং এন্ড হাইপারট্রফিক পালমোনারি অস্টিও আর্থ্রোপ্যাথি। আর অ্যাটেনোকার্সিনোমা মেইনলি গাইনোকোমেশিয়াটা হয়, এবং এটা নন স্মোকার এন্ড ফিমেলদের বেশি হয়। জি, ওকে, থ্যাংক ইউ।
আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম করতে পারে কিন্তু, হ্যাঁ, রিনাল সিস্টেমের ভিতরে নেফ্রোটিক সিনড্রোম ইউজুয়ালি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করতে পারে, হ্যাঁ, লাং ক্যান্সার। বক্সে দেয়া আছে অবশ্য, ডেমনস্ট্রেশনের বক্সে। আর নিউরোলজিক্যাল ভিতরে একটা জিনিস আছে সেরেবেলার ডিজেনারেশন, এই দুইটা একটা আলাদাভাবে মনে রাখতে হবে, সেরেবেলার ডিজেনারেশন, নেফ্রোটিক সিনড্রোম, এই দুইটা জিনিস। এনি আদার কোশ্চেন? আমাদের নেক্সট লাস্ট ক্লাস হচ্ছে আগামী পরশুদিন সোমবার ইনশাল্লাহ। ওখানে আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের রেস্ট অফ দ্য টপিক আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো যেহেতু আর কোনো কোশ্চেন নেই, আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।